আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব এসএসসি ফিজিক্সের 3D অধ্যায় অর্থাৎ বল সম্পর্কে। তো এই অধ্যায়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু মোস্ট অফ দ্য স্টুডেন্টদের কাছে অনেক বেশি হার্ড এবং ভীতিকর। তো আমি তোমাদেরকে আজকের এই ক্লাসের মাধ্যমে অ্যাসিওর করতেছি, তুমি যদি আমার ফুল ভিডিওটা দেখো, দেন তোমার কাছে এই চ্যাপ্টারের প্রত্যেকটি টপিক অনেক বেশি ক্লিয়ার এবং ইজি মনে হবে। এবং আজকের এই ক্লাস করার পরে ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টারের ভিতরে এই চ্যাপ্টারটাই হয়ে যেতে পারে তোমার সবচেয়ে ফেভারিট চ্যাপ্টার। সো ভিডিওটা দেখতে থাকো। যদি এই ক্লাসটি করার পরে তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবা। ওকে, আসো আমরা শুরু করি। তো যেহেতু অধ্যায়ের নামই বল, ফার্স্টে আমাদের জেনে নেওয়া উচিত যে বল কাকে বলে। বল হচ্ছে যে বাহ্যিক কারণ কোন বস্তুর অবস্থার, গতির বা আকার বা আকৃতির পরিবর্তন ঘটায় বা ঘটাতে চায়, তখন আমরা সেই বাহ্যিক কারণটাকে বলি অ্যাকচুয়ালি বল। যেমন মনে করো একটা বস্তু এইটা এই দিকে 5 মিটার পার সেকেন্ড স্পিডে যাচ্ছে, ঠিক আছে? তো আমি এটার উপরে ধাক্কা দেওয়ার কারণে, মনে করো আমি এটার উপরে ধাক্কা দিলাম, ধাক্কা দেওয়ার কারণে বস্তুটা এই দিকে চলে আসলো 10 মিটার পার সেকেন্ডে, এই দিকে এখন যাচ্ছে। আগে তার গতি ছিল দেখো 5 মিটার পার সেকেন্ড, আমি ধাক্কা দেওয়ার কারণে তার গতি বা বেগ হয়ে গেছে 10 মিটার পার সেকেন্ড। এই যে তার গতির পরিবর্তন, এটার জন্য বাহ্যিক কোন কারণটা দেয়? ডেফিনেটলি এই ধাক্কাটা। দ্যাটস ওয়াই এই ধাক্কাটাকে আমরা বলতেছি অ্যাকচুয়ালি বল বা ফোর্স। ওকে, অথবা এই বস্তুটাই এই দিক থেকে এই দিকে আসছে 5 মিটার পার সেকেন্ড বেগে, দেন আমি তাকে এই দিক থেকে ধাক্কা দিয়ে এখানে থামিয়ে দিলাম, ঠিক আছে? এখন দেখো থামিয়ে দেওয়া মানে কি? তার বেগটা জিরো করে ফেলা, রাইট? তো আগে সে অ্যাকচুয়ালি গতিশীল ছিল, এখন তাকে স্থির করা হয়েছে, তার অবস্থার পরিবর্তন করা হয়েছে বা গতিরও পরিবর্তন করা হয়েছে। তো এখানে বাহ্যিক কোন কারণটা দেয়? ডেফিনেটলি এই ধাক্কাটা। দ্যাটস এটা একটা বল। অথবা তুমি দেখো এখানে একটা ওয়াল আছে, দেওয়াল। তো আমি এটাকে ধাক্কা দিলাম, আর ধাক্কা দিলে কি ওয়াল সরে যাবে? যাবে না। কিন্তু নরমালি একটা ওয়ালকে হিউজ পরিমাণ বল দিয়ে সরাতে হয়। বাট আর তাছাড়া যেহেতু আমি দিছি, আর আমার গায়ে তো মোটর শক্তি নেই, আমার ব্যাপারে এত খারাপ ধারণা। তো যাই হোক, আমার নিজের অনেক খারাপ ধারণা। বাট মনে করো আমি ধাক্কা দিছি, সরে নেয়, আমি সরাতে চেষ্টা করছি, ধরো এটা স্থির ছিল, আমি এটাকে গতিশীল করার ট্রাই করছি, বাট সে গতিশীল হয়নি। আমি তো ট্রাই করছি সরানোর জন্য, আর সরানোর জন্য আমি কি করছি? তাকে ধাক্কা দিয়েছি। দ্যাটস ওয়াই এই ধাক্কাটাও হচ্ছে এখানে ফোর্স। যদিও বস্তুটা গতিশীল হয় না, বাট আমি গতিশীল করার জন্য ট্রাই করছি, ঠিক আছে? এই জন্যই আমরা বলছি আকার বা আকৃতি পরিবর্তন ঘটায় বা ঘটাতে চায়, ঠিক আছে? তাহলে এখানে আরেকটা জিনিস খেয়াল করো, যে একটা স্প্রিং আছে, মনে করো এখানে একটা স্প্রিং আছে, এটাকে আমি যদি নিচের দিকে টান দেই, তাহলে বস্তুটা বিকৃত হয়ে অনেক বড় হয়ে যাবে স্প্রিংটা, রাইট? এমন হয়ে যাবে। এই যে স্প্রিংটা বিকৃত হয়ে বড় হয়ে যাওয়া পিছনে বাহ্যিক কোন কারণটা দায়ী? সেটা হচ্ছে এই টান। দ্যাটস এই টানটাও হচ্ছে এক ধরনের ফোর্স। অথবা এটাকে যদি আমরা এই দিকে ধাক্কা দিতাম, তাহলে বস্তুটা ছোট হয়ে যেত, আর এই ছোট হওয়ার পিছনে দায়ী কে? ডেফিনেটলি এই চাপ। দ্যাটস এইটাকে আমরা বলতেছি বল, ঠিক আছে? তো আশা করি বল সম্পর্কে বুঝতে পারছো। তো তোমাদের মনে হইতে পারে যে এই পৃথিবীতে অসংখ্য ধরনের বল রয়েছে, বাট সেই বলগুলোকে তুমি যদি একটু এক্সপ্লেইন করো, দেখবা মূলত 4 ধরনের বলই তুমি খুঁজে পাচ্ছ। তো ওই 4টা বলকে আমরা বলি মৌলিক বল। এখন আমরা যদি মৌলিক বলের একটু ডেফিনেশন দিতে চাই, তাহলে এইভাবে দেওয়া যায় যে যে সকল বল দ্বারা প্রকৃতির সকল বলকে ব্যাখ্যা করা যায়, তাদেরকে আমরা মৌলিক বল বলতে পারি। তো আসল মৌলিক বলগুলা কি আমরা একটু জেনে নিই। মৌলিক বলগুলো হলো মহাকর্ষ বল, তড়িৎ চৌম্বকীয় বল, দুর্বল নিউক্লিয় বল ও সবল নিউক্লিয় বল। এখন আমরা এদের প্রত্যেকের ডেফিনিশন জানবো এন্ড এক্সাম্পলের সাথে বোঝার ট্রাই করব। তো বন্ধুরা, ফার্স্টে আমরা বুঝতে চেষ্টা করব যে মহাকর্ষ বল কাকে বলে। অ্যাকচুয়ালি মহাকর্ষ বল হচ্ছে এই মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে তাদের ভরের কারণে যে বল রয়েছে, সেই বলটা কি আমরা বলবো অ্যাকচুয়ালি মহাকর্ষ বল। তো এই মহাকর্ষ বল হচ্ছে এক ধরনের দুর্বল বল, তবে এর কার্যক্ষেত্র অনেক বিশাল, যেহেতু এটা পুরো মহাবিশ্বে কাজ করে এই বল, ঠিক আছে? তো এবং দেখো এই যে আমাদের সূর্যের চারিদিকে গ্রহগুলা বা পৃথিবী যে ঘুরছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি মহাকর্ষ বলের কারণেই, রাইট? অথবা
তুমি চিন্তা করো পৃথিবীকে যে কেন্দ্র করে চাঁদ যে ঘুরছে, এই চাঁদও কিন্তু মহাকর্ষ বলের কারণেই ঘুরছে। অথবা আমরা যখন উপরের দিকে লাফ দেই তখন এই যে ভূপৃষ্ঠে ফিরে আসি, সেটাও কিন্তু এই মহাকর্ষ বলের কারণে। ঠিক আছে, অর্থাৎ এরকম যে একটা বস্তু যদি m1 ভরের হয়, এখানে m1 কেজি, আর একটা বস্তু যদি m2 কেজি ভরের হয়, তাহলে এই যে এদের মধ্যে ভরের কারণে যে বল ক্রিয়া করে সেটা কি আমরা অ্যাকচুয়ালি বলি মহাকর্ষ বল। ঠিক আছে, ওকে। এবার আমরা জানবো হচ্ছে তড়িৎ চৌম্বকীয় বল সম্পর্কে। তো তড়িৎ চৌম্বকীয় বল বলতে চার্জ যুক্ত বস্তুর মধ্যে যে বল ক্রিয়া করে বা আছে সেটাকে আমরা বলবো তড়িৎ চৌম্বকীয় বল। যেমন খেয়াল করো, মনে করে এখানে একটা বস্তু আছে যার ভিতরে আছে পজিটিভ চার্জ, ঠিক আছে, আর এখানে আরেকটা বস্তু আছে যার ভিতরে আছে নেগেটিভ চার্জ। এখন এই যে চার্জ যুক্ত বস্তুদের মধ্যে যে বল আছে সেটাকে আমরা বলি তড়িৎ চৌম্বকীয় বল। তো তড়িৎ চৌম্বকীয় বল এটা আকর্ষণ বলও হতে পারে বা বিকর্ষণ বলও হতে পারে। যদি চার্জ যুক্ত বস্তুদ্বয় বিপরীত চার্জ ধর্মী হয় তাহলে তাদের ভিতরে হবে আকর্ষণ বল থাকবে। আর যদি চার্জ যুক্ত বস্তুদ্বয় সমধর্মী চার্জ হয়, অর্থাৎ পজিটিভ পজিটিভ অথবা নেগেটিভ নেগেটিভ, তাহলে এদের মধ্যবর্তী যেই বল থাকবে সেটা ডেফিনেটলি বিকর্ষণ বল। তবে এইটাও তড়িৎ চৌম্বকীয় বল, এবং এই তড়িৎ চৌম্বকীয় বল প্রায় মহাকর্ষ বলের তুলনায় 10⁻36 গুণ বেশি শক্তিশালী। ঠিক আছে, বা ট্রিলিয়ন শক্তিশালীও বলতে পারি আমরা। তো এই তড়িৎ চৌম্বকীয় বলের অনেক এক্সাম্পল আছে। আমরা যখন একজন আরেকজনকে ধাক্কা দিই, তো ধাক্কা দিলে একজন আরেকজন থেকে দূরে সরে যায় কেন? এটা কিন্তু তড়িৎ চৌম্বকীয় বলের কারণে। তার কারণ হচ্ছে আমাদের দেহে অসংখ্য পরমাণু আছে, আর এই পরমাণুগুলোর ইলেকট্রনগুলো থাকে বাহিরে। তো আমরা যখন একজন আরেকজনকে ধাক্কা দেই তখন ইলেকট্রনগুলো কাছাকাছি চলে আসে এবং এক ইলেকট্রনগুলো পরস্পরকে বিকর্ষণ করতে থাকে। তার কারণ হচ্ছে ইলেকট্রন কিন্তু সমধর্মী, মাইনাস মাইনাস, দ্যাটস ওয়াই চার্জ দ্বয় পরস্পরকে ধাক্কা মারে, ফলে আমরা দূরে সরে যাই। তো আমাদের যে গাড়ি ঘোড়া চলাচল বা ফ্যান ঘূর্ণন যত কিছু হয় অধিকাংশের ক্ষেত্রেই তড়িৎ চৌম্বকীয় বল রিলেটেড। তো তারপরে হচ্ছে যে বিদ্যুৎ ফ্লো করে সেখানেও কিন্তু চার্জ বা যে চৌম্বক ক্ষেত্র আছে সেই চৌম্বক ক্ষেত্রগুলো হচ্ছে অ্যাকচুয়ালি তড়িৎ চৌম্বকীয় বলের কারণে হয়ে থাকে। তো এখন আমরা জানবো দুর্বল নিউক্লিয় বল সম্পর্কে। তো দুর্বল নিউক্লিয় বল কাকে বলে? দুর্বল নিউক্লিয় বল বলতে অ্যাকচুয়ালি পরমাণুর কেন্দ্রে থাকা প্রোটন ও নিউট্রনের মধ্যে যে বল বিটা ক্ষয় করে বা অন্য কণার রূপান্তর ঘটায় তাদেরকে আমরা বলবো দুর্বল নিউক্লিয় বল। ঠিক আছে, তো এখানে একটা প্রশ্ন যে বিটা ক্ষয় বলতে অ্যাকচুয়ালি আমরা কি বুঝি? বিটা ক্ষয় বলতে বোঝায় যখন কোনো তেজস্ক্রিয় পদার্থের নিউক্লিয়াস থেকে ইলেকট্রন বা পজিট্রন নির্গত হয় তখন তাকে আমরা বিটা ক্ষয় বলে থাকি। ঠিক আছে, ওকে। এখন দেখো দুর্বল নিউক্লিয় বল বলছি কাকে? যে পরমাণুর নিউক্লিয়াসে থাকা প্রোটন ও নিউট্রনের মধ্যে যে বল বিটা ক্ষয় করে বা অন্য কণায় রূপান্তর করে তখন তাকে আমরা বলবো দুর্বল নিউক্লিয় বল। তো এই দুর্বল নিউক্লিয় বল অনেক ক্ষুদ্র ডিস্টেন্সে কাজ করে, অর্থাৎ এটার কার্যক্ষেত্র অনেক ক্ষুদ্র, প্রায় 10⁻⁻18 মিটারের ভিতরে 18 মিটারের ভিতরে সে কাজ করে। এবং এই দুর্বল নিউক্লিয় বল যে সকল পরমাণুর নিউক্লিয়াসটা অস্থিতিশীল বা আনস্টেবল তাদের মধ্যে ঘটে। একটু খেয়াল করো, মনে করো আমাদের যে কার্বনের 3টা আইসোটোপ আছে, একটা হচ্ছে কার্বন 12, তাতে প্রোটন আছে 6টা, নিউট্রনও আছে 6টা, রাইট? তারপর হচ্ছে কার্বন যে 14, সেটাতে তুমি একটু খেয়াল করলে দেখবা সেখানে প্রোটন আছে 6টা বাট নিউট্রন আছে 8টা। এবং কার্বন যে 11, ঠিক আছে, 11 কার্বন, সেখানে প্রোটন 6টা বাট নিউট্রন আছে 5টা। ঠিক আছে, তাহলে এখানে স্টেবলকে নরমালি ছোট যেই পরমাণুগুলো আছে সেগুলোর ক্ষেত্রে প্রোটন আর নিউট্রন প্রায় কাছাকাছি বা সমান সংখ্যক থাকলে তাদের কেন্দ্র স্টেবল। ঠিক আছে, তো যেহেতু এটা তুলনামূলক ছোট, মনে করো 50-60টা যদি বেশি প্রোটন হয়ে গেলে কি হয়, তাদের ভিতরে বিকর্ষণ বেড়ে যায় না? যেহেতু সমধর্মী চার্জ, বিকর্ষণ বেড়ে যায়। ঠিক আছে, তো দেখা যাচ্ছে যখন ছোট পরমাণু হয় তো প্রোটন আর নিউট্রন যদি সমান সংখ্যক থাকে তখন সেটা স্টেবল থাকে। বাট দেখো এখানে যে কার্বন 14 আর কার্বন যেই 11, এদের ক্ষেত্রে প্রোটন আর নিউট্রন কি সমান সংখ্যক আছে? নাই, তার মানে এটা স্টেবল না। এখানে কিন্তু এটা 8টা নিউট্রন। ঠিক আছে,
তারপরে দেখো কার্বন 11 এর ক্ষেত্রে এখানে প্রোটন 6টা বাট নিউট্রন 5টা, এখানেও সে স্টেবল নাই। আর যেই পরমাণুগুলার কেন্দ্রগুলা স্টেবল না, ঠিক আছে, সেগুলার ক্ষেত্রেই অ্যাকচুয়ালি এই যে তাদের প্রোটন নিউট্রনে, নিউট্রন প্রোটনে প্লাস অন্য কণায় কনভার্ট হয়। যেমন কার্বন 14 এর ক্ষেত্রে এই দুর্বল নিউক্লিয় বল এখানে বিটা ক্ষয় করে। কিভাবে দেখো, অ্যাকচুয়ালি এখানে নিউট্রনটা ভেঙে, এই নিউট্রন এরা বিটা ক্ষয় করি অ্যাকচুয়ালি স্টেবল হওয়ার ট্রাই করে। এই নিউট্রনটা ভেঙে জাস্ট প্রোটন প্লাস ইলেকট্রন প্লাস অ্যান্টি নিউট্রিনো হওয়ার ট্রাই করে, ঠিক আছে। দেন এই যে কার্বন 11 সেটা কি হয়, সেটা এই দুর্বল নিউক্লিয় বলের দ্বারা সেটা এখান থেকে প্রোটন ভেঙে যায়। প্রোটন ভেঙে তৈরি হয় নিউট্রন প্লাস পজিট্রন প্লাস নিউট্রিনো, ঠিক আছে, এটা তৈরি হয়। এটা অ্যাকচুয়ালি এই দুর্বল নিউক্লিয় বলের দ্বারাই হয়, ঠিক আছে। ওকে, তো আসো আমরা এবার জানবো সবল নিউক্লিয় বল সম্পর্কে। তো বন্ধুরা, সবল নিউক্লিয় বল কাকে বলে? প্রকৃতির সবচেয়ে শক্তিশালী বলই হচ্ছে অ্যাকচুয়ালি সবল নিউক্লিয় বল। এটা কাজ করে প্রায় 10⁻⁻15 মিটারের ভিতরে, এত কাছাকাছি ডিসটেন্স লাগে এটা কাজ করার জন্য, এবং এইটাই নিউক্লিয়াসকে স্থির রাখে। তো সবল নিউক্লিয় বল কাকে বলে? যে বল পরমাণু নিউক্লিয়াসকে স্টেবল বা স্থির রাখে সেই বলকে আমরা বলবো সবল নিউক্লিয় বল। অথবা এইভাবে বলা যায়, যে বল প্রোটন ও নিউট্রনকে একত্রে ধরে রাখে সেই বলটি আমরা বলবো অ্যাকচুয়ালি সবল নিউক্লিয় বল। নরমালি দেখো, সবল নিউক্লিয় বল না থাকলে নরমালি দেখো সেখানে অসংখ্য প্রোটন আছে বা পরমাণুর কেন্দ্রে অনেকগুলো প্রোটন থাকে, আর প্রোটন যেহেতু সমধর্মী চার্জ আবার সমান সংখ্যক, তার মানে একজন আরেকজনকে বিকর্ষণ করে বেড়ে আসার কথা, বাট তারা কিন্তু বেরিয়ে আসছে যে না কেন্দ্র থেকে, ঠিক আছে। তার কারণ হচ্ছে এই সবল নিউক্লিয় বল নিউট্রন আর প্রোটনকে একত্রে আবদ্ধ করে রাখে বা স্থির করে রাখে, ঠিক আছে। ওকে, তো আশা করি মৌলিক বলগুলো তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা চলে যাব পরবর্তী স্টেপে। তো বন্ধুরা, এখন আমরা আলোচনা করব জড়তা বা ইনারশিয়া সম্পর্কে, যেটাকে আমরা আলিশিয়া বলে থাকি, ঠিক আছে। তো দেখো, জড়তা কাকে বলে? জড়তা হচ্ছে অ্যাকচুয়ালি কোন বস্তু যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থায় থাকার তার প্রবণতা বা ইচ্ছাটাকে আমরা বলতেছি অ্যাকচুয়ালি জড়তা। মনে করো একটা বস্তু এইদিকে 10 মিটার পার সেকেন্ড স্পিডে চলতেছে, ঠিক আছে। তো চিরকাল সে এই 10 মিটার পার সেকেন্ড স্পিডে চলতে থাকার তার যে ইচ্ছা বা প্রবণতা, সেটাকে আমরা বলবো তার জড়তা। অথবা একটা বস্তু এই দিকে আছে স্থির, ঠিক আছে, অর্থাৎ তার বেগটা 0 মিটার পার সেকেন্ড, সে এই যে স্থির আছে চিরকাল, তার যে স্থির থাকার যে ইচ্ছা বা প্রবণতা, সেটাকে আমরা বলবো এই বস্তুর জড়তা, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি জড়তা বলতে তার নিজের অবস্থাটাকে আনচেঞ্জ রাখার একটা প্রবণতা বা ইচ্ছা, ঠিক আছে। সে যেমন আছে বা যে স্পিডে আছে সেই স্পিড ধরে রাখা, যে স্থির আছে সেই স্থিতিশীলতা ধরে রাখা, এটাই হচ্ছে বা তার নিজের অবস্থাটাকে আনচেঞ্জ রাখা, অপরিবর্তনশীল রাখা যে প্রবণতা বা ইচ্ছা, সেটাকে আমরা বলবো জড়তা। তো জড়তার এক্সাম্পল আমরা বাস্তব ক্ষেত্রে অনেক জায়গায় দেখতে পাই। আমরা যখন বাসে বা গাড়িতে চড়ি তখন দেখবা বাসটা যখন সামনের দিকে গতিশীল হয় তখন আমরা পিছনের দিকে হেলে পড়ি। তার কারণ হচ্ছে দেখো, বল প্রয়োগ করা হচ্ছে বাসের উপরে, তাই বাস সামনের দিকে চলে গেছে, বাট আমরা পিছনের দিকে হেলে পড়ছি কেন? ওই যে আমরা যে অবস্থায় ছিলাম অ্যাকচুয়ালি পিছনে পড়ে গিয়া সেটাই বুঝাতে চাইছি যে আমি স্থির ছিলাম, স্থিরই থাকতে চাই, অর্থাৎ যেখানে ছিলাম সেখানেই থাকতে চাই, ঠিক আছে। আবার যখন আমাকে বাস অনর্গল ধাক্কা দিতে 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 গতিশীল করে ফেলে, তখন বাসও গতিশীল হয়ে যায়, আমিও গতিশীল হয়ে যাই। দেন যখন বাস হঠাৎ করে ব্রেক করে, তখন আমি কিন্তু সামনের দিকে ঝুঁকে পড়ি। তার কারণ হচ্ছে এইটা, আমি সামনের দিকে ঝুঁকে পড়ে এটাই বুঝাতে চাই যে আমি গতিশীল ছিলাম, গতিশীলই থাকতে চাই, আমি স্থির হতে চাই না, ঠিক আছে। তো এখানে আরেকটা প্রশ্ন হতে পারে, তাহলে কি বাস কি স্থির ছিল যে সেই স্থির থাকতে চায়নি? অবশ্যই চেয়েছে। তুমি নরমালি খেয়াল করো, নরমালি চলন্ত অবস্থায় কিছু যেই পরিমাণ বল প্রয়োগ করলে বস্তুটা চলবে, থামবে না, সেই স্থির অবস্থায় যদি তাকে সেই পরিমাণ বল দিয়া গতিশীল করতে হয়, তখন কি বস্তুটা গতিশীল হবে? হবে না। কিন্তু তার কারণ হচ্ছে তখন সে এইটাই বুঝাতে চায় যে সে স্থির আছে, স্থিরই থাকতে চায়। তুমি দেখবা নরমালি রিক্সা যখন, নরমালি আমরা রিক্সা যখন দেখবা যে সেটাকে স্টার্ট করতে হয়, তখন দেখবা হিউজ পরিমাণ তাকে একটা প্রেসার দিয়ে তারপরে সেটাকে চালাতে হয়, অর্থাৎ হিউজ পরিমাণ একটা বল এখানে অ্যাপ্লাই করা লাগে, ঠিক আছে।
দেন যখন সে চলমান থাকে তখন দেখবা হালকা হালকা চাপ দিলে এটা কিন্তু ওই যে প্যাডেলে হালকা চাপ মারলে কিন্তু গাড়িটা চলতে থাকে, ঠিক আছে। তার মানে সে গতিশীল আছে, ওই গতিশীলই থাকতে চায়, এখানে তাকে তেমন একটা ফোর্স দেওয়া লাগে না। এবং দেখো আমরা যদি ফ্যানের কথা বা বৈদ্যুতিক ফাঁকার কথা একটু চিন্তা করি, তাহলে দেখবা যখন আমরা ফ্যানের সুইচ অন করি তখন কিন্তু ফ্যান শুরুতেই অনেক স্পিডে ঘুরে না, বাট শুরু থেকেই কিন্তু তার উপরে একই বল দেওয়া হয়। দেখো বিদ্যুৎ কিন্তু সমান সংখ্যকই বারবার ফ্লো করতেছে, ঠিক আছে। তো এইটা যেহেতু শুরুতে আস্তে আস্তে ঘুরে, এটা দ্বারা সে কি বুঝায়? এটা দ্বারা সে বুঝাতে চায় আমি স্থির আছি, স্থিরই থাকতে চাই, ঠিক আছে, আমি আমার অবস্থা চেঞ্জ করতে চাই না। দেখো যখন তুমি অনর্গল তাকে ফোর্স দিচ্ছ, বল দিচ্ছ, তখন একসময় সে ঘুরতে বাধ্য হয় এবং প্রচুর পরিমাণ ঘুরে স্টার্ট করে, ঠিক আছে। যখন তুমি আবার সুইচটা অফ করে দাও তখন কিন্তু সে সুইচ অফ করার সঙ্গে সঙ্গে কিন্তু সে থেমে যায় না, তারপর সে কিছুক্ষণ ঘুরে ঘুরে সে এইটাই বোঝাতে চায় যে অ্যাকচুয়ালি সে গতিশীল ছিল, গতিশীলই থাকতে চায়, অর্থাৎ সে তার অবস্থানকে পরিবর্তন করতে চায় না, ঠিক আছে। তো এখানে বস্তুটা থেমে যায়, তার কারণ হচ্ছে এখানে অ্যাকচুয়ালি কি হয়, ঘর্ষণ বল বা বিভিন্ন বলের কারণে বস্তুটা থেমে যেতে বাধ্য হয়, ঠিক আছে। তো আশা করি আমরা জড়তা বুঝতে পেরেছি। তো জড়তা সবসময় ডিপেন্ড করে বস্তুর ভরের উপরে, যার ভর যত বেশি তার জড়তা তত বেশি, যার ভর যত কম অ্যাকচুয়ালি তার জড়তা তত কম। তুমি দেখো নরমালি একটা ফ্যানকে স্থির থেকে গতিশীল করার জন্য যতটুকু বল দেওয়া লাগবে, একটা ট্রাককে স্থির থেকে গতিশীল করার জন্য কি ততটুকুই বল দেওয়া লাগবে না, তার চেয়ে বেশি বল দেওয়া লাগবে, ডেফিনেটলি কিন্তু তার চেয়ে বেশি বল দেওয়া লাগবে। তার কারণ হচ্ছে ফ্যানের তুলনায় ট্রাকের জড়তা অনেক বেশি, যেহেতু তার ভর বেশি তাই তার জড়তা বেশি, এই কারণে তাকে বল বেশি দিয়ে গতিশীল করা লাগতেছে, আর ফ্যানকে তুলনামূলক কম দেওয়া লাগতেছে। আবার দেখো যদি গতিশীল ফ্যানকে থামাতে আমাদের যতটুকু বল অ্যাপ্লাই করা লাগে, একটা গতিশীল ট্রাককে থামানোর জন্য কি সেম বল অ্যাপ্লাই করা লাগে, নাকি তার চেয়ে অনেক বেশি বল অ্যাপ্লাই করা লাগে? তার চেয়ে কিন্তু অনেক বেশি বল অ্যাপ্লাই করা লাগে। তার কারণ হচ্ছে এখানে কি, তার কারণ হচ্ছে ওই যে বস্তুর ভর বেশি, দ্যাটস ওয়াই জড়তাও বেশি, দ্যাটস ওয়াই বল অ্যাপ্লাই করা লাগে বেশি গতিশীল অথবা স্থির করার জন্য, ঠিক আছে। ওকে, তো জড়তা অ্যাকচুয়ালি দুই প্রকার, একটা হচ্ছে গতি জড়তা আর একটা হচ্ছে স্থিতি জড়তা। তো গতি জড়তা কাকে বলে? গতি জড়তা হচ্ছে অ্যাকচুয়ালি গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকার তার যে ইচ্ছা বা প্রবণতা, সেটা হচ্ছে গতি জড়তা। আর স্থিতি জড়তা কাকে বলবো? স্থিতি জড়তা, স্থিতি জড়তা কাকে বলবো? স্থির বস্তু চিরকাল স্থির থাকার তার যে ইচ্ছা বা প্রবণতা, সেটাকে বলবো আমরা স্থিতি জড়তা। যেমন ফ্যানের ক্ষেত্রে আমরা কি দেখলাম, ফ্যানের ক্ষেত্রে দেখলাম যদি ফ্যানকে আমরা সুইচ কখনো অন না করি সে কিন্তু স্থিরই থাকবে চিরকাল, তার যে এই ইচ্ছা সেটাকে আমরা স্থিতি জড়তা বলি। এবং দেখছো যখন ফ্যান ঘোরানো হয় তারপরে সুইচ অফ করে দেওয়া হয়, তারপর সে কিন্তু কিছুক্ষণ ঘুরে, তার মানে সে এটা বোঝাতে চায় সে গতিশীলই থাকতে চায়। এই যে গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকার তার ইচ্ছা বা প্রবণতা, সেটাকে আমরা বলি অ্যাকচুয়ালি গতি জড়তা। তো বন্ধুরা এখন আমাদের আলোচনা হচ্ছে নিউটনের প্রথম সূত্র। তো নিউটনের প্রথম সূত্র অ্যাকচুয়ালি জড়তাকে ডিফাইন করে। দেখো কি বলছে, বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির ও সমবেগে গতিশীল বস্তু চিরকাল ওই সমবেগে চলতে থাকবে, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি দেখো এটা প্রথমটা আমরা বিশ্বাস করি যে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, হ্যাঁ এটা স্থির বস্তুকে যদি বাইরে থেকে ফোর্স না দেওয়া হয় এটা স্থিরই থাকে। বাট সমবেগে গতিশীল বস্তু চিরকাল সমবেগে চলতে থাকবে এটা মানতে পারতেছি না। তার কারণ হচ্ছে যখন আমরা একটা বস্তুকে বা ফুটবলকে এইদিকে কিক করি, দেখা যাচ্ছে এটাকে 50 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল করা হলো, দেখা যাচ্ছে এটা একটা সময় যা 0 মিটার পার সেকেন্ড হয়ে যায় তার বেগটা, অর্থাৎ থেমে যায়। এখন প্রশ্ন হলো তাহলে কি নিউটনের সূত্র ভুল? অ্যাকচুয়ালি ভুল না, আমাদের কনসেপ্টটা এখানে ভুল। দেখো যে এই যে আমি 50 মিটার পার সেকেন্ড তাকে গতিশীল করছি, বাট সে থেমে গেছে কেন? থেমে গেছে অ্যাকচুয়ালি তার উপরে বাতাস বল প্রয়োগ করছে, তার উপরে ঘর্ষণ বল প্রয়োগ হয়েছে, তারপরে মধ্যঘর্ষণ বল প্রয়োগ হয়েছে এবং ইট পার্টিকেল কণার কারণে ধাক্কা টাকা খেয়ে সে থেমে গেছে। বাট এখানে বলা হয়েছে বাহ্যিক বল প্রয়োগ না করলে। এখন বাহ্যিক বলটা কি জিনিস সেটা তোমাকে বুঝতে হবে। বাহ্যিক বল বলতে অ্যাকচুয়ালি নিট ফোর্সকে বোঝানো হয়েছে, নিট ফোর্স মোট বল বা বলের সমষ্টি, ঠিক আছে। অথবা এটার আরেকটা কথা আছে সেটা তোমরা ইন্টারে একটু বেশি শুনবা, তারপর আমি বলি রেজাল্টেন্ট বা লব্ধি, ঠিক আছে। রেজাল্টেন্ট বা লব্ধি, এই লব্ধি অলওয়েজ জিরো হতে হবে, ঠিক আছে। এখন লব্ধি কি জিনিস সেটা একটু বোঝা দরকার। ধরো একটা এখানে একটা বস্তু আছে, হ্যাঁ
এটাকে এইদিকে কেউ একজন টানতেছে 50 নিউটন বলে। অবশ্যই নিউটন হচ্ছে অ্যাকচুয়ালি বলের একক, ঠিক আছে, আমরা পরে আরো জানবো। তো নিউটন হচ্ছে বলের একক। তো 50 নিউটন বলে এইদিকে কেউ একজন টানতেছে, আবার আরেকজন এইটাকে এইদিকে টানতেছে 60 নিউটন বলে, 60 নিউটন বলে, ঠিক আছে। এখন দেখো, বল যেহেতু ভেক্টর রাশি, অবশ্যই দিক ডিফাইন করতে হবে। তুমি যদি এটাকে F1 ধরো, তো এবং এই ডিরেকশনটাকে তুমি যদি পজিটিভ ধরো, এই পজিটিভ না নেগেটিভ এটা সম্পূর্ণ ধরাধরির বিষয়। তুমি চাইলে এটাকে নেগেটিভও ধরতে পারো, এটাকে পজিটিভও ধরতে পারো। ধরে নিলাম আমরা এই ডিরেকশনটা পজিটিভ, তো যেহেতু এই বলটা তার উল্টো দিকে কাজ করতেছে, অবশ্যই বল কিন্তু একটা ভেক্টর রাশি, ঠিক আছে, এই কারণে ডিরেকশন মেইনটেইন করা ইম্পর্টেন্ট। তো এটা যদি পজিটিভ হয়, ডেফিনেটলি এই দিকটা কি হয়ে যাবে, ডেফিনেটলি নেগেটিভ, এবং তুমি এটাকে F2 ধরতে পারো যেহেতু বলের পরিমাণ ভিন্ন। ওকে, তো আমরা এটা নেগেটিভ দিয়ে দিলাম, এইদিকে 60 নিউটন বল অ্যাপ্লাই হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে দুইটা বল মিলে অ্যাকচুয়ালি অবশিষ্ট বল থাকবে কতটুকু এবং বস্তুটা কোন দিকে যাবে, ঠিক আছে, সেটাই হবে এই দুইটার লব দিক, ঠিক আছে। ওকে, তুমি খেয়াল করো, এই যে 60 এর ভিতরে কি আছে, 50 যোগ 10 নিউটন, তাহলে এই 50 কে কি করে দিবে, ভ্যানিশ করে দিবে, বাকি অবশিষ্ট কি থাকবে, এই যে 10 নিউটন পড়ে থাকবে কোন দিকে, এই দিকে। তার মানে এই দুইটা বস্তু মিলে, এই দুইটা বল মিলে বস্তুটা অ্যাকচুয়ালি এই দিকেই যাবে। তুমি দেখো নরমালি দুজনে টানাটানি করো, যেই দিকে সবচেয়ে বেশি বল দিবে দুজনে মিলে ওই দিকেই চলে যাবে, রাইট। আর বস্তু ফাইনালি যেই দিকে, অনেকগুলা বল একটা বস্তুর উপরে অ্যাপ্লাই হওয়ার পরে ফাইনালি বস্তু যেই দিকে যাবে, বস্তুর লব্ধি ওই দিকে, ঠিক আছে। এবং আমরা নদীতে প্রায় দেখি যে ধরো মাঝি এইদিকে নৌকা চালায়, এইদিকে নৌকা চালাচ্ছে, আর স্রোত এইদিকে যাচ্ছে, নৌকা যায় এক সময় কিনারে এরকম একটা পজিশনে যায় পৌঁছে, ঠিক আছে। তার মানে দেখো, এই বল আর এই বল, এই দুইটার ইফেক্টিভ ফোর্স বা লব্ধি বল হচ্ছে এই যে এটা, অর্থাৎ এইদিকে যাচ্ছে স্রোত একটা স্পিডে, আবার এইদিকে নৌকা চালাচ্ছে, মাঝি নৌকা এইদিকে চালাচ্ছে, বাট নৌকা যায় কিনারে পৌঁছে এরকম একটা পর্যায়ে বা পজিশনে, ঠিক আছে। আর এইটাকেই আমরা বলতেছি, এই যে দুইটা বল মিলে ফাইনালি যে রেজাল্ট পাওয়া গেছে সেটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি লব্ধি। তো এখানে অ্যাকচুয়ালি বাহ্যিক বল বলতে আমরা বুঝাই লব্ধি বল। ফাইনালি সব বল কাটাছিড়া গিয়ে অবশিষ্ট কত বল থাকে সেটি হচ্ছে অ্যাকচুয়ালি লব্ধি বল। তো এখানে বলছে বাহ্যিক বল প্রয়োগ না করলে অবশ্যই নিট ফোর্সটা কত হবে, নিট ফোর্সটা 0 হতে হবে। এই যে প্রয়োগ না করা মানে নিট ফোর্স, মোট বলের পরিমাণটা এখানে লব্ধি বলটা 0 থাকতে হবে, ঠিক আছে। তো এখন দেখো, তুমি যখন বস্তুটাকে এত বেগে গতিশীল করছো, করার পরে বস্তুটা একসময় থেমে গেছে, তার কারণ হচ্ছে কি, তার কারণ হচ্ছে এটার উপরে বাতাস বল প্রয়োগ করছে, ঘর্ষণ বল কাজ করছে, তারপরে মধ্যাকর্ষণ বল কাজ করছে, সব মিলিয়ে বস্তুটা কি হয়ে গেছে, একসময় থেমে গেছে, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি তার উপরে যে এক্সট্রা এই দিক থেকে যে বলগুলো অ্যাপ্লাই হওয়ার কারণে তার বেগটা 0 হয়ে গেছে, সেই বলগুলোকে যদি আমি ভ্যানিশ করে দিতে পারতাম কোনোভাবে, তাহলে কিন্তু বস্তুটা ওই গতিশীলই চলতে থাকতো। কমন সেন্স তো এটাই বলে নরমালি। তুমি দেখো যে বাতাস তার উপরে এবং যে ঘর্ষণ বল, যে বলটা এটার উপরে দেওয়ার কারণে বেগটা 0 হয়ে গেছে, সেইটা যাতে কখনই 0 না হয়, বা যেই বলটা এটার উপরে বাতাস এবং হচ্ছে যে তোমার ঘর্ষণে দিচ্ছে, সেটা আমি তাকে বাইরে থেকে দিয়ে দিচ্ছি। দেখছো এই দুইটা মিলে আমাদের যে বাতাস এবং হচ্ছে ঘর্ষণ বল, সেই দুইটার বলের পরিমাণটা আমি ধরে নিলাম F1, এবং আমি এটার উপরে অনার্গল এই F1 পরিমাণ বল দিয়ে রাখলাম, ঠিক আছে। এবং এরা সবসময় কাজ করে, এ যেই দিকে যাচ্ছে বস্তু, এরা সবসময় কাজ করতেছে তার কোন দিকে, বিপরীত দিকে। সবসময় মাথায় রাখবা, ঘর্ষণ বল গতির বিপরীতে কাজ করে, অর্থাৎ বস্তু যেই দিকে গতিশীল, ঘর্ষণ বল তার উল্টো দিকে কাজ করে, ঠিক আছে। তাহলে বস্তু যেহেতু এই দিকে, ঘর্ষণ বল কাজ করবে ডেফিনেটলি এই দিকে, তার গতি যেহেতু এই দিকে, ঘর্ষণ বল কাজ করবে তার উল্টো দিকে, দেখছো। এবং বাতাস তো অবশ্যই নিচের দিকে চাপ দিবে, দেখছো বস্তু থেমে যাবে, হ্যাঁ। তো এখন দেখো এদের লব্ধি এবং বলের পরিমাণ আমি সেম করে দিলাম, অনার্গল এটাকে ধাক্কা দিলাম এই F1 নিউটন বলে, আর বাতাস আর হচ্ছে ঘর্ষণ এটার উপরে বল অ্যাপ্লাই করতেছে কত, -F1, ঠিক আছে। তো এদের লব্ধি বা নিট ফোর্স কত হবে, অ্যাকচুয়ালি লব্ধি বা নিট ফোর্স হবে নিট ফোর্স হবে F1 যোগ -F1, ঠিক আছে। লব্ধি মানে যোগফল। তো দেখো এটা হচ্ছে F1 আর এটা হচ্ছে -F1, এদের লব্ধি যোগফল নিলাম, তাহলে অ্যাকচুয়ালি F1 প্লাস মাইনাস অ্যাকচুয়ালি -F1 ইকুয়ালস টু কি আসছে 0 নিউটন। তো এই লব্ধিটা অলওয়েজ 0 রাখতে পারলে বস্তুটা চিরকাল সমবেগে চলতে থাকবে। তুমি দেখো নরমালি আমি যদি এই বস্তুটাকে এই দিকে চালাই, ঠিক আছে,
এবং এটা চলে না কেন, এই যে এটার উপরে বল দিচ্ছি এটা চলে না কেন, হালকা দিচ্ছি কিন্তু চলে না, তার কারণ হচ্ছে এই যে এই মেজের সাথে তার একটা ঘর্ষণ আছে। আর এই ঘর্ষণটাকে যদি আমি অলওয়েজ জিরো করে ফেলি, এই যতটুকু ঘর্ষণ দিচ্ছে ততটুকু যদি আমি বাইরে থেকে দিই, তখন দেখবা যে বস্তুটা ওই বেগে চিরকাল চলতে থাকবে। ঠিক আছে, এইটাই হচ্ছে এখানের মূল কথা। ঠিক আছে, এই বাহ্যিক বল বলতে অ্যাকচুয়ালি নিট ফোর্স, আর নিট ফোর্স মানে হচ্ছে লব্ধি বল, অর্থাৎ সব বল মিলে অ্যাকচুয়ালি জিরো হতে হবে। তাহলে বস্তুটা যদি আদিতে স্থির থাকে তাহলে স্থিরই থাকবে, আর আদিতে যদি সে গতিশীল হয় ডেফিনেটলি তাহলে ওই বেগেই সে চিরকাল চলতে থাকবে। ওকে, আশা করি বুঝতে পারছো নিউটনের দ্বিতীয় এবং তৃতীয় সূত্র নিয়ে। তো নিউটনের দ্বিতীয় এবং তৃতীয় সূত্র নিয়ে আলোচনা করার শুরুতে আমাদেরকে একটা টপিক সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা রাখতে হবে। সেই টপিকটার নাম হচ্ছে ভরবেগ, বা ইংলিশে বলে যাকে মোমেন্টাম। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি এটার নাম থেকে এটার ডেফিনেশন গেস করা যায়। তো কোনো বস্তুর ভরবেগ বলতে আমরা বুঝি ওই বস্তুর ভর এবং বেগের গুণফল। অর্থাৎ একটা বস্তুর ভর যদি হয় m এবং সে যদি v বেগে চলতে থাকে, তাহলে তার ভরবেগ হবে m ইনটু v, যাকে আমরা p দ্বারা প্রকাশ করি। অর্থাৎ p ইজ ইকুয়াল m ইনটু v। এখন প্রশ্ন হলো, এই যে ভর ইনটু বেগ গুণ করে আমরা পাইছি নতুন আরেকটা রাশি ভরবেগ। তো এইভাবে দুইটা রাশি গুণ করে অসংখ্য রাশি তৈরি করা যায়। যেমন ভরের সাথে ত্বরণ গুণ করে ভর ত্বরণ, বেগের সাথে ত্বরণ গুণ করে বেগ ত্বরণ, ভরের সাথে সরণ গুণ করে ভর সরণ। তো এইভাবে অসংখ্য রাশি তৈরি করা যায়। বাট বিজ্ঞানীরা কি এরকম অসংখ্য রাশি তৈরি করেছেন, নাকি খুবই অল্প সংখ্যক রাশি তৈরি করেছেন? অবশ্যই খুবই অল্প সংখ্যক রাশি তৈরি করেছেন। তার কারণ হচ্ছে বিজ্ঞানীরা যখন কোন একটা নতুন রাশি তৈরি করেন বা নতুন একটা রাশির ডেফিনেশন দেন, এমনি এমনি দিয়ে দেন না, অবশ্যই এর পিছনে লজিক থাকে। তো আসো আমরা দেখি ভরবেগের পিছনে লজিকটা কি। মনে করো একটা বস্তু এই দিক থেকে এই দিকে যাচ্ছে, এই বস্তুটা, আরেকটা বস্তু এইটা এই দিক থেকে এই দিকে আসতেছে, রাইট? এবং একটা পর্যায়ে আইসা তারা দুইটা সংঘর্ষ লিপ্ত হবে, অর্থাৎ এরকম হয়ে যাবে। এই তারা সংঘর্ষে লিপ্ত হওয়ার পরে কি ঘটবে? সবাই বলবে যে বস্তু দুইটা বাড়ি খেয়ে দুইটা এই দিকে চলে যাবে, কারণ বড়টাই ছোটটাকে বাড়ি মেরে এদিকে নিয়ে যাবে। তো তুমি এটা এতটা গ্যারান্টি দিয়ে বলতে পারো না ছোটটা এটাকে বাড়ি দিয়ে এইদিকে নিয়ে যেতে পারে। তার কারণ হচ্ছে বস্তু কিন্তু অ্যাকচুয়ালি ভরের উপর ডিপেন্ড করে না। দেখবা অনেক সময় ছোট বস্তু বড় বস্তুকে ধাক্কিয়ে সামনের দিকে নিয়ে যেতে পারে। কখন নিয়ে যেতে পারে? এটা কি শুধু ভরের উপর ডিপেন্ড করে? ভরের উপর কিন্তু ডিপেন্ড করে না। যদি ভরের উপর ডিপেন্ড করতো তাহলে অলওয়েজ বড় বস্তুটা ছোট বস্তুটাকে ধাক্কিয়ে বড় বস্তুটার দিকে নিয়ে যেত, অর্থাৎ বড় বস্তুটা যেই দিকে চলে সেই দিকে নিয়ে যেত। বাট কিছু কিছু ক্ষেত্রে তো আমরা দেখি ছোট বস্তু ও বড় বস্তুকে ধাক্কিয়ে নিয়ে যায়। এটার মেইন কারণ হচ্ছে শুধু ভর না, শুধু বেগও না, এটার মেইন রিজন হচ্ছে অ্যাকচুয়ালি ভরবেগ। তো দেখো এখানে সংঘর্ষের পর চারটা ঘটনা ঘটতে পারে। কি ঘটতে পারে? এই দুইটা সংঘর্ষ হয়ে এই দিকে চলে যেতে পারে, হ্যাঁ, এই দিকে চলে যেতে পারে সংঘর্ষ হওয়ার পরে, অথবা এই দুইটা সংঘর্ষ হওয়ার পরে বস্তু দুইটা মিলিয়ে এই দিকে চলে যেতে পারে, অথবা দুইটাই এই পজিশনে থেকে যেতে পারে। আবার আরেকটা কাহিনী ঘটতে পারে, সেটা হচ্ছে বস্তু দুইটা সংঘর্ষের পরে দুই দিকে চলে যেতে পারে। হ্যাঁ, ওকে। তো এখন কখন কোনটা হবে? যখন এইটার ভরবেগ এটার চেয়ে বেশি হবে, তখন এইটা এটাকে ধাক্কিয়ে সামনের দিকে নিয়ে যাবে। যেমন মনে করো এর হচ্ছে নরমালি 1 কেজি ভরের একটা বস্তু, ঠিক আছে? এর বেগ হচ্ছে 500 মিটার পার সেকেন্ড। আর এ হচ্ছে 20 কেজি ভরের একটা বস্তু, যার বেগ হচ্ছে 1 মিটার পার সেকেন্ড। তো 20 কেজি ভরের বস্তুটা এইদিকে 1 মিটার পার সেকেন্ডে আসতেছে, আর 1 কেজি ভরের বস্তুটা এইদিকে 500 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। দেখো এর ভরবেগ কত? 500 মিটার পার সেকেন্ড, সরি 500 কেজি মিটার পার সেকেন্ড, আর এর ভরবেগ হচ্ছে মাত্র 20 কেজি মিটার পার সেকেন্ড। তাহলে অবশ্যই দেখো এর ভরবেগটা অনেক বেশি, তাই এইটায় এই বড় বস্তুটাকে ধাক্কিয়ে এই দিকে নিয়ে যাবে, ঠিক আছে? আর যদি এইটার ভরবেগ এইটার তুলনায় বেশি হতো, তাহলে ডেফিনেটলি এইটা এটাকে ধাক্কা দিয়ে এইদিকে নিয়ে যেত।
এখন প্রশ্ন হলো তাহলে দুইটা বস্তু একই অবস্থানে থাকবে কখন? যখন দুইটার ভরবেগ সেম হয়ে যাবে তখন বস্তু দুইটা কোনো দিকেই যাবে না, অ্যাকচুয়ালি সংঘর্ষে আইসা যেই পয়েন্টে সংঘর্ষে লিপ্ত হয়েছে ওই পয়েন্টেই থেকে যাবে। তো এখন প্রশ্ন হলো বস্তু দুইটা কখন দুই দিকে চলে যাবে সংঘর্ষের পরে? যখন বস্তু দুইটার উপরে যে বলগুলো অ্যাপ্লাই হবে সেই বলগুলো যদি তাদের জড়তার চেয়ে বেশি হয় তখন ডেফিনেটলি বস্তু দুইটা দুই দিকে চলে যাবে। ঠিক আছে, ওকে। তো আশা করি আমরা এখন বুঝতে পারলাম কেন বিজ্ঞানীরা বর এবং বেগের গুণফলকে বর বেগের ডেফিনিশন দিয়ে নতুন রাশি তৈরি করলেন। ঠিক আছে, দেখা যাচ্ছে বস্তু যখন সংঘর্ষে লিপ্ত হয় তখন এটা বস্তুর বরের উপরও ডিপেন্ড করে না, বেগের উপরও ডিপেন্ড করে না, ডেফিনেটলি বর বেগের উপর ডিপেন্ড করে। তাই বিজ্ঞানীরা এটার ডেফিনিশনটা এইভাবে দিয়েছেন। ঠিক আছে, তো এই ধরনের সংঘর্ষে লিপ্ত রাশিগুলোর আলোচনা করার জন্য আমাদের অবশ্যই ভরবেগ লাগবে। আসলে এবার আমরা আলোচনা করব নিউটনের দ্বিতীয় সূত্র নিয়ে। সেটা হলো এরকম, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেই দিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তন সেই দিকেই ঘটে। তো আসো আমরা একটু এক্সাম্পলের মাধ্যমে বোঝার ট্রাই করি। মনে করো এই একটা বস্তু, এটার ভর আছে m এবং বেগ আছে u। তো এটার উপরে F বল অ্যাপ্লাই করা হলো। ঠিক আছে, F নিউটন বল অ্যাপ্লাই করার ফলে বস্তুটা বেগটা চেঞ্জ হয়ে t সেকেন্ড পর b হয়ে গেল এবং ভর তো সেমই থাকবে, ভরের তো কোনো চেঞ্জ হবে না, রাইট? m ই থাকবে। তো এখন কি বলছে, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে এখানে ভরবেগের পরিবর্তনটা আমরা আগে বের করে নিই। তাহলে দেখো আদি তাদের ভরবেগ বা আদি ভরবেগ যেটাকে আমরা বলি শুরুর ভরবেগ। তাহলে আদি ভরবেগ কত? আদি ভরবেগ m ইনটু v। তাহলে সরি এখানে u আছে যেহেতু আদিতে বেগটা mu হবে। আর শেষ ভরবেগ, শেষ ভরবেগ কি? শেষ ভরবেগ mv। ঠিক আছে, ওকে। তাহলে দেখো এখানে ভরবেগের পরিবর্তনটা আমাদেরকে বের করতে হবে। তাহলে ভরবেগের পরিবর্তন, ভরবেগের বেগের পরিবর্তন, পরিবর্তন কত? দেখো শেষটা মাইনাস আদিটা, তাহলে mv মাইনাস mu। পরিবর্তন মানে কি? পার্থক্য। এই যে ভরবেগের পরিবর্তনটা এটা কত সেকেন্ডে হয়েছে? ডেফিনেটলি t সেকেন্ডে। তাহলে t সেকেন্ডে ভরবেগের পরিবর্তন হচ্ছে mv মাইনাস mu। আর আমরা বলছি যে ভরবেগের পরিবর্তনের হার, এখানে সূত্রে বলা হয়েছে কি ভরবেগের পরিবর্তনের হার, হার মানে প্রতি সেকেন্ডে কিরকম বেগটা পরিবর্তিত হচ্ছে। ঠিক আছে, আমরা তো দেখি মুনাফার হার, হ্যাঁ, প্রতি বছরে নরমালি প্রতি বছরে কি পরিমাণ সুদ দেওয়া হয় সেটা কি বলি? মুনাফার হার। তাহলে দেখো এখানে t সেকেন্ডে ভরবেগের পরিবর্তন হচ্ছে কত? mv মাইনাস mu। তাহলে এক সেকেন্ডে ভরবেগের পরিবর্তন হবে কি আরো কম, অবশ্যই এখানে t গ্রেটার দেন 1। ঠিক আছে, tটা 1 এর চেয়ে বড়। তাহলে এটা এখানে আমরা লিখতে পারি mv মাইনাস mu ডিভাইডেড বাই t। ঠিক আছে, তো আমরা এই যে ভরবেগের পরিবর্তনের হার পাইছি কত? mv মাইনাস mu বাই t। আর এটাই বলছে ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে দেখো বস্তুর উপরে বল অ্যাপ্লাই হয়েছে কোনটা? এই যে F, আর এই প্রযুক্ত বলই হবে বস্তুর ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক। তো এখন খেয়াল করো আমরা ভরবেগের পরিবর্তন পাইছি mv মাইনাস mu ডিভাইডেড বাই t। আর তারা বলছে এই ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে বস্তুর উপর অ্যাপ্লাই বল হয়েছে কতটুকু? F নিউটন। তাহলে এইটা সমানুপাতিক হবে, রাইট? আর এটা হচ্ছে সমানুপাতিক চিহ্ন বা ইংলিশে বলে এটাকে প্রপোর্শনাল টু। আচ্ছা যাই হোক, তাহলে এখান থেকে দেখো আমরা কি করতে পারি, এখান থেকে m টা আমরা কমন নিয়ে নিতে পারি। তাহলে m, আর এখান থেকে কমন নিলে থাকবে v মাইনাস u, নিচে থাকবে t। ঠিক আছে, এখন এই প্রপোর্শনাল চিহ্ন উঠে দিয়ে আমরা সমান চিহ্ন দিয়ে একটা ধ্রুবক এই পাশে গুণ করে দিতে পারি, অথবা এই পাশেও চাইলে গুণ করতে পারতাম। ঠিক আছে, যে কোনো এক পাশে দিলেই হবে ধ্রুবকটা। ওকে ফাইন। এন্ড দেন এখানে দেখো এই t কিন্তু বেগ পরিবর্তনের t। দেখো শুরুতে u ছিল, t সেকেন্ড পর বেগটা v হয়ে গেছে। তার মানে v মাইনাস u বাই t সমান আমরা কি লিখতে পারি? a লিখতে পারি না? তাহলে এখান থেকে লিখতে পারি ma। এই যে b মাইনাস u বাই t এটা আমরা ত্বরণের সূত্র পড়ে আসছি। ত্বরণ v a ইকুয়ালস টু b মাইনাস u বাই
টি। তাইলে এই বি মাইনাস ইউ বাই টি কে আমরা এ দ্বারা রিপ্লেস করলাম, ইকুয়ালস টু আমরা এখানে লিখতে পারি কে এফ। ঠিক আছে, তো নিউটনের দ্বিতীয় সূত্র প্রুফ করার ক্ষেত্রে সবচেয়ে বেশি আমরা কনফিউশন হই এই লাইনে, এম এ ইকুয়ালস টু কে এফ। অ্যাকচুয়ালি আমরা তো সূত্র শিখছি এফ ইকুয়ালস টু এম এ, তাহলে কে কে কি করব? কে কে কি বলবো যে এই সরে যা, সে সরে যাবে? না, ডেফিনেটলি তাকে কায়দা করে সরাতে হবে। বিজ্ঞানীরা দেখলেন কি, এটা যেহেতু অনেক জায়গায় ব্যবহার করা হবে, সেজন্য কে কে যদি কোনোভাবে ভ্যানিশ করে দেওয়া যায়, তাহলে সুন্দর একটা ফর্মুলা দাঁড়াবে এফ ইকুয়ালস টু এম এ, অর্থাৎ বল আর ত্বরণ থাকবে। ঠিক আছে, তখন তারা বলের ডেফিনেশনটা এমন ভাবে দিলেন যে যাতে বড় এক হয়, ত্বরণও এক হয়, বলও এক হয়। আর সব যদি এক হয়ে যায় তাহলে কে এর মান এক হয়ে যাবে, আর তখন কে এর মান এক হলে টোটালি কে এখান থেকে ভ্যানিশ হয়ে যাবে, রাইট? তখন তারা কি করলেন, তখন তারা ওই সময় 1 নিউটন বলের ডেফিনিশন দিলেন। 1 নিউটন বলের ডেফিনিশনটা কি দিলেন, যে 1 কেজি ভরের উপর যতটুকু বল অ্যাপ্লাই করলে বস্তুর ত্বরণ 1 মিটার পার সেকেন্ড স্কয়ার হবে, তাকে আমরা 1 নিউটন বল বলবো। ঠিক আছে, কি বলেন, 1 কেজি ভরের বস্তুর উপর যতটুকু বল অ্যাপ্লাই করলে বস্তুর ত্বরণ 1 মিটার পার সেকেন্ড স্কয়ার হবে, তাকে আমরা বলবো 1 নিউটন। তখন দেখো বলের পরিমাণও 1, ভরের পরিমাণও 1, ত্বরণের পরিমাণও 1। আর যখন আমরা এখানে 1 1 অ্যাপ্লাই করাই, তাহলে 1 ইনটু 1 ইকুয়ালস টু কে ইনটু 1। ঠিক আছে, তাহলে এখানে অ্যাকচুয়ালি কে ইকুয়ালস টু কত আসে, দেখো 1 1 গুণ করলে 1, আর কে এর সাথে 1 গুণ করলে তো কে ই থাকবে, তার মানে কে এর ভ্যালুটা চলে আসে 1। তো এই কে এর ভ্যালুটা 1 যদি আমরা এখানে অ্যাপ্লাই করাই, তাহলে এখানে অ্যাপ্লাই করলে আমরা পাবো f ইজ ইকুয়ালস টু, এই যে দেখো কে এর ভ্যালুটা 1 বসাইলে, তাহলে 1 ইনটু f, তাহলে কি হবে, f হবে, আর ইকুয়ালস টু m a। ঠিক আছে, তো এখানে একটা প্রশ্ন হতে পারে, সেটা হলো এরকম, তাহলে কি সবসময় 1 কেজি ভরের বস্তুর উপর সবসময় 1 নিউটন বলই অ্যাপ্লাই হবে? না, কেন? যদি বস্তু 50 কেজির হয় আর যতটুকু বল অ্যাপ্লাই করলে বস্তুর ত্বরণ 1 মিটার পার সেকেন্ড স্কয়ার হবে, সেটাকে আমরা বলবো 50 নিউটন বল। ঠিক আছে, তখন বলের পরিমাণ হয়ে যাবে 50, অর্থাৎ এই ত্বরণ আর বলের গুণফলটাই হয়ে যাবে ওই বলের পরিমাণ, যেটা কিনা আমরা এই সূত্রের মাধ্যমে হিসেব করতে পারবো। কোন একটা বস্তুর ভর আর যদি ত্বরণ আমরা জানি, সেখান থেকে বস্তুর উপর কি পরিমাণ বল অ্যাপ্লাই হয়েছে অ্যাকচুয়ালি সেটা আমরা জানতে পারবো। তো এখন যদি তোমাকে কেউ কোয়েশ্চেন করে 10 নিউটন বল বলতে কি বোঝায়, তার মানে F ইকুয়ালস টু 10, আর F ইকুয়ালস টু কি জানি আমরা m ইকুয়ালস টু 10। ঠিক আছে, তাহলে দেখো m আর a এর গুণফলটা 10, তার মানে আমাদের যেহেতু এককের 1 নিউটনের ডেফিনিশন 1 1 দিয়া, তার মানে ভর 1। ঠিক আছে, তাহলে 1 এর সাথে কত গুণ করলে 10 হবে, ডেফিনেটলি 10। অথবা তুমি ভরকে 10 করে দিতে পারো, ত্বরণকে 1 করে দিতে পারো, তাও গুণফল কত, 10। অথবা এটাকে 2, এটাকে 5 করে দিতে পারো, তাও গুণফল কত, 10। অথবা এইটাকে 5, ভরটাকে 5, ত্বরণটাকে 2, তাও 10 হয়ে যেতে পারে। তো তুমি প্রথম দুইটা ডেফিনিশনের মাধ্যমে 10 নিউটন বল বলতে কি বোঝায় সেটা দিতে পারো, যে 1 কেজি ভরের কোনো বস্তুর উপর যতটুকু বল অ্যাপ্লাই করলে বস্তুর ত্বরণ 10 মিটার পার সেকেন্ড স্কয়ার হবে, তাকে আমরা 10 নিউটন বল বলতে পারি। অথবা এইভাবে বলা যায় 10 কেজি ভরের বস্তুর উপর যতটুকু বল অ্যাপ্লাই করলে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ হবে, তাকে 10 নিউটন বল বলতে পারি। অথবা কেউ যদি এইভাবে ডেফিনিশন দেয় এইভাবে দিতে পারে, বাট আদর্শ বা স্ট্যান্ডার্ড হচ্ছে এটা, যেহেতু 1 নিউটনের ডেফিনিশনটা আসছে 1 দিয়ে, তার মানে এটা দিয়ে ডেফিনিশন দেওয়াটা বেস্ট। তবে মাথায় রাখতে হবে যত নিউটনই হোক না কেন, ভর আর ত্বরণটা সবসময় গুণফলটা কত হবে, ওই ওই পরিমাণ হতে হবে। ঠিক আছে, ওকে। তো এখান থেকে আমরা আরেকটা ফর্মুলা এইভাবে বের করতে পারি, সেটা হলো এই যে m কে যদি এই পাশে পাঠিয়ে দেই, তাহলে a ইকুয়ালস টু কি পাবো, f বাই m পাবো। তার মানে এই সূত্রের মাধ্যমে যদি কোন একটা বস্তুর উপরে কি পরিমাণ বল অ্যাপ্লাই হয়েছে সেটা জানা থাকে, আর বস্তুর ভরটা জানা থাকে, তাহলে বস্তুর ত্বরণটাও আমরা হিসাব করতে পারবো। ঠিক আছে, এবং যদি বস্তুর ভর আর হচ্ছে বস্তুর কি ত্বরণ দেওয়া থাকে, তাহলে আমরা বলটা হিসাব করতে পারবো। আসো একটা দুইটা সিম্পল এক্সাম্পল দেখি, তারপর আমরা তৃতীয় সূত্রে চলে যাব। বস্তুর ত্বরণ কত,
তাহলে তোমার জানতে চাই যে ত্বরণ, বাট কোশ্চেনে গিভেন হচ্ছে ভর আর হচ্ছে নিউটন বা বল, ঠিক আছে। তার মানে দেখো ভর হচ্ছে কত কেজি, 50 কেজি, আর বলের পরিমাণ আছে F = 100 নিউটন, ঠিক আছে। তোমাকে বের করতে হবে ত্বরণ, তাহলে বস্তুর ত্বরণ A হলে A = কি, F/m, ঠিক আছে। এটা শিখছি না আমরা ত্বরণের ক্ষেত্রে, বস্তুর উপর প্রযুক্ত বলকে যদি বস্তুর ভর দ্বারা ভাগ করা হয় তাহলে বস্তুর ত্বরণ পাওয়া যায়, ঠিক আছে। সো এখন প্রশ্ন হতে পারে A = b - u/t লিখি নাই কেন? তার কারণ হচ্ছে, অবশ্যই কারণ আছে, সেই কারণটা হচ্ছে এই যে তোমার এখানে আদি বেগ নাই, শেষ বেগ নাই, ঠিক আছে। দ্যাটস আমরা বল আর যেহেতু বল রিলেটেড, দ্যাটস এটা অ্যাপ্লাই করছি। তাহলে কখন কোনটা অ্যাপ্লাই করবা সেটা অবশ্যই আশা করি বুঝবা যে বি ইউ টি এগুলা আছে কিনা, অঙ্ক করতে করতে তোমার ধারণা চলে আসবে। তাহলে দেখো এখানে F হচ্ছে 100 আর বর হচ্ছে 50, তাহলে এখানে কত আসবে 2, আর ত্বরণের একক হচ্ছে মিটার/সেকেন্ড স্কয়ার, ঠিক আছে। অর্থাৎ যদি 50 কেজি বরের বস্তুর উপর 100 নিউটন বল অ্যাপ্লাই করা হয়, বস্তুটির ত্বরণ হবে 2 মিটার/সেকেন্ড স্কয়ার। ও তো একইভাবে যদি একটা বস্তুর উপরে তোমার মনে করো বস্তুর ভর দেওয়া আছে 50 কেজি, হ্যাঁ, বস্তুর উপরে বস্তুর ত্বরণ দেওয়া আছে, মনে করো তোমার এটার উপরে F বল প্রয়োগ করা হয়েছে, তো বস্তুর ত্বরণ হয়েছে মনে করো 5 মিটার/সেকেন্ড স্কয়ার, হ্যাঁ। এখন বললো বলের পরিমাণ নির্ণয় করো, ডেফিনেটলি এই দুইটার গুণফলিত হয়ে যায় বলের পরিমাণ, ভর আর ত্বরণ। তাহলে 5 × 5 = 25 নিউটন, ঠিক আছে, 250 নিউটন বল হবে। বলের ঘাত, বলের ঘাত কাকে বলে? ঘাত বল আর বলের ঘাত কিন্তু ডিফারেন্ট। বলের ঘাত হচ্ছে বল গুণ সময়, বল গুণ সময়, বল ও সময়ের গুণফলকে বলের ঘাত বলে, ঠিক আছে। আচ্ছা, নরমালি তুমি দেখো যে আমরা যে F = পাইছি কি m এ না, আর m এ থেকে আমরা লিখতে পারি কি mb - mu/t, ঠিক আছে। যেহেতু m এ পাইছি, ঠিক আছে, আর a = কি u, আর a = কি b - u/t, তো আর m দিয়ে গুণ করলে mb - mu/t, আর এখান থেকে তো আমরা এটা প্রুফ করছি, জাস্ট k টা আর কি নাই, হ্যাঁ। ওকে, তো এখান থেকে তুমি দেখো এই t কে এই পাশে নিয়ে আসলে কি হবে, f * t = কি mb - mu, ঠিক আছে। তো এই ফর্মুলাটা মনে রাখবা যে এই যে বলছি না বল ও সময়ের গুণফলকে কি বলে, বলের ঘাত বলে, ঠিক আছে। এই বলের ঘাত এটা হচ্ছে ভরবেগের পরিবর্তনের সমান, ভরবেগের পরিবর্তনের হারের না, বাট ভরবেগের পরিবর্তনের সমান, ঠিক আছে। তো এটা মাথায় রাখলে হয়তো অনেক সময় কোশ্চেন আসলে তুমি অ্যান্সার করতে পারবা, তবে খুবই কম। আচ্ছা, আমরা চলে যাব এখন থার্ড ল। খুবই ইন্টারেস্টিং এবং খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হলো নিউটনের তৃতীয় সূত্র। তো নিউটনের এই তৃতীয় সূত্র এবং আলবার্ট আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি, এই দুইটা সূত্র যারা সায়েন্সে নাও পড়ে তারাও মোটামুটি জানে। তবে দুঃখের বিষয় হলো অধিকাংশ লোক এইটার অপব্যবহার করে। কেমন অপব্যবহার করে, চলো আমরা সেটা একটু ব্যাখ্যা করি। দেখো এখানে কি বলছে, প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। এখন প্রশ্ন হলো ক্রিয়া কি? ক্রিয়া হচ্ছে অ্যাকচুয়ালি বল, ঠিক আছে। তাহলে প্রতিক্রিয়া কি? প্রতিক্রিয়াও হচ্ছে একটা বল, এবং এই বলগুলো হবে সমান এবং বিপরীত। তো তারা যেভাবে অপব্যবহার করে সেটা হলো এরকম যে একজন লোক আইসা একজন ব্যক্তিকে একটা থাপ্পড় দিছে, তো এখানে কি হয়েছে, ক্রিয়া হয়েছে, ওই ব্যক্তিও কি করে ওকে উল্টে একটা থাপ্পড় দিয়ে দেয়, তো এখানে প্রতিক্রিয়া হয়েছে। তারা বিষয়টা ভাবে এরকম, অ্যাকচুয়ালি কিন্তু নট। কেন? তার কারণ হচ্ছে দেখো, সে যে ব্যক্তিকে থাপ্পড় দেওয়া হয়েছে সেই ব্যক্তি যদি মহামানব হয়, যে তাকে থাপ্পড় দিছে সে মাফ করে দিছে, থাপ্পড় আর দিল না, তাহলে এখানে কি দাঁড়ালো, ক্রিয়া হয়েছে বাট প্রতিক্রিয়া হয় না। তার মানে নিউটনের সূত্র ভুল। আসলে তো সূত্র ভুল না, এই সূত্র অনেক জায়গায় ব্যবহার করে অনেক অনেক যন্ত্র আবিষ্কার করা হয়েছে, সূত্র ঠিক আছে, বাট এখানে আমাদের কনসেপ্ট একটু ভুল হয়েছে, ঠিক আছে। বা এরকম ওখানে হতে পারতো, যেমন দেখো ওকে থাপ্পড় দেওয়া হয়েছে, সে থাপ্পড় না দিয়ে কি করলো, একটা লাঠি বা ঘুষি মারলো, তাহলে ক্রিয়া হলো, প্রতিক্রিয়া হলো, বাট সমান হলো না, ঠিক আছে। তাহলে বোঝা যাচ্ছে নিউটনের সূত্র সঠিক নয়। বাট কনসেপ্টটা যেখানে মিসকনসেপশন হয়েছে সেটা হলো এই, অ্যাকচুয়ালি ক্রিয়া এবং প্রতিক্রিয়া এট দ্য সেম টাইমে ঘটবে, অর্থাৎ দুইটা কাজ একই সঙ্গে হবে। যেমন তোমরা জারণ বিজারণ সম্পর্কে জেনে আসছো, যখন জারণ ঘটবে সঙ্গে সঙ্গে বিজারণও ঘটবে যুগপৎ অনুযায়ী। এখানে অ্যাকচুয়ালি সেটাই ঘটতেছে, যখনই ক্রিয়া হবে তখনই প্রতিক্রিয়া হবে। অর্থাৎ
তুমি যদি একটা বস্তুকে, এখানে একটা বস্তু থাকে, এই বস্তুটাকে আরেকটা বস্তু দ্বারা বল প্রয়োগ করাও, ঠিক আছে, ধরো এই বস্তুটা এটার উপরে 100 নিউটন বল অ্যাপ্লাই করলো, ঠিক আছে, তো যেই সময়ে এর উপরে 100 নিউটন বল অ্যাপ্লাই করবে, এক্স্যাক্টলি সেই সময়ে এই বস্তুও এই বস্তুর উপরে 100 নিউটন বল অ্যাপ্লাই হবে। তবে একটা কথা মাথায় রাখতে হবে, ক্রিয়া যার উপরে হচ্ছে, প্রতিক্রিয়া কিন্তু তার উপরে না, প্রতিক্রিয়া অন্য বস্তুর উপরে হচ্ছে, ঠিক আছে, অর্থাৎ ক্রিয়া, ধরো এ ধাক্কা দিছে একে, মানে ক্রিয়া এর উপরে হইছে, তাহলে এ প্রতিক্রিয়া দেখাবে কার উপরে, এই বস্তুর উপরে, ঠিক আছে, এবং কত পরিমাণ, এই 100 নিউটন, অর্থাৎ যত বলে সে ক্রিয়া করছে প্রতিক্রিয়াও ঠিক তত পরিমাণই হবে। এবং ক্রিয়া যদি এই দিকে হয়, ডেফিনেটলি প্রতিক্রিয়া হবে তার উল্টো দিকে, অর্থাৎ এই দিকে, ঠিক আছে। তো এইটাই হচ্ছে নিউটনের সূত্রটা। তো এই সূত্রের অসংখ্য অসংখ্য এক্সাম্পল আছে, ঠিক আছে। তো আসো আমরা দেখি, কয়েকটা এক্সাম্পল দেখি সেখান থেকে। ধরো রকেট যেভাবে চলে, রকেট থেকে হিউজ পরিমাণ ডিজেল পরে ধোঁয়া বের করা হয়। অ্যাকচুয়ালি ধোঁয়া কিন্তু নিজে নিজে বের হয় না, তাকে বের করা হয়। আর যখনই তাকে তার উপরে বল প্রয়োগ করে বের করে দেওয়া হয়, সে কি এমনি এমনি বেড়ে যাবে না, সেও ওই পরিমাণ বল রকেটের উপরে অ্যাপ্লাই করবে, ফলে রকেট উপরের দিকে চলে যায় বা সামনের দিকে আগাতে থাকে, ঠিক আছে, অনর্গল ডিজেল পরে ধোঁয়া বের হতে থাকে, হ্যাঁ রকেটও সামনের দিকে যেতে থাকে। অ্যাকচুয়ালি এই জন্যই বলা হয় যে পৃথিবীর প্রত্যেকটা বস্তু প্রতিশোধ পরায়ণ, অর্থাৎ তাকে যদি কেউ আঘাত করে, সেও সঙ্গে সঙ্গে আঘাত করবেই, ঠিক আছে। মনে করো এটা একটা বন্দুক, ঠিক আছে, তো এই বন্দুকের ভিতরে আগেই তোমার স্প্রিং টেনে রাখা হয়, এবং যখন ট্রিলার চাপ দেওয়া হয়, তখন ট্রিলার চাপ দিলে স্প্রিং এই গুলির উপরে ধাক্কা বা বল অ্যাপ্লাই করে, ফলে গুলি সামনের দিকে বেরিয়ে যায়, এবং সে বেরিয়ে গিয়ে কি করে, সে কি প্রতিক্রিয়া করবে না, তার উপরে ক্রিয়া যেহেতু স্প্রিং করছে, সেও তো অবশ্যই প্রতিক্রিয়া দেখাবে, ঠিক আছে, সেটা কার উপরে দেখায়, এই বন্দুকের উপরে দেখায়। এবং সেই জন্যই বন্দুকটা যখন দেখা যাচ্ছে গুলিটা বন্দুক থেকে বেরিয়ে যায়, তখন বন্দুকটা পিছনের দিকে চলে যায়। এই জন্যই দেখাবা গুলি করার সময়, তোমরা হয়তো মুভি টুভিতে দেখে থাকবা যে গুলি করার সময় বন্দুকটা এখানে আটকায় তারপরে গুলি করা হয়, ঠিক আছে, তার কারণ হচ্ছে যে পশ্চাৎমুখী একটা বেগ হয়ে যায় তার, কারণ ক্রিয়া যখন সামনের দিকে হয়, প্রতিক্রিয়া অবশ্যই পিছনের দিকে হবে। এখন এখানে একটা প্রশ্ন হতে পারে, যেহেতু ক্রিয়া এবং প্রতিক্রিয়ার মান সমান, তাহলে গুলি যে স্পিডে যায়, বন্দুক কেন এত স্পিডে যায় না? তার কারণ হচ্ছে, দেখো গুলি আর বন্দুকের জড়তা কিন্তু সেম নয়, জড়তা অবশ্যই নির্ভর করে তার বস্তুর ভরের উপর। তো দেখো গুলির ভর হচ্ছে অল্প পরিমাণ, আর বন্দুকের ভর অনেক বেশি তার তুলনায়। গুলি কত 10 গ্রাম বা 20 গ্রাম হয়, আর বন্দুক হয় 5 কেজি 3 কেজি 4 কেজি এরকম। তার মানে গুলির তুলনায় বন্দুকের ভর অনেক বেশি। এই জন্য বন্দুকের উপরে যেই বলটা কিছুই না, সেই বলটা গুলির উপরে অনেক বেশি একটা ফোর্স, এই জন্য গুলি অনেক স্পিডে চলে যায়, বাট বন্দুক অত স্পিডে যায় না, ঠিক আছে, বাট বলের পরিমাণ কিন্তু এখানে সেম। ওকে, তো আমরা আরো এক্সাম্পল নিতে পারি। মনে করি আমরা যখন হাঁটলে কিভাবে ভূমিতে কিভাবে পা ফেলি, অবশ্যই এরকম তির্যক ভাবে, যখন এইভাবে তির্যক ভাবে পা ফেলি, তখন ভূমিও আমার পায়ের উপর একটা তির্যক ভাবে বিপরীত দিকে বল দিয়ে দেয়, ফলে আমরা সামনের দিকে আগাতে থাকি। আরেকটা বিষয় হলো, তুমি দেখো নরমালি আমরা যখন লিফট করি, তখন ভূমিকে বল প্রয়োগ করি কি বরাবর, লম্ব বরাবর, ফলে ভূমিও আমাদের পায়ের উপর লম্ব বরাবরই বল প্রয়োগ করে। এই জন্য আমরা সামনের দিকে আগাই না, যেই স্থানে থাকি ওই স্থানেই রয়ে যাই। আর যখন আমরা হাঁটি বা দৌড়াই, তখন হচ্ছে এই তির্যক ভাবে ভূমির উপরে পা ফেলি, এবং যত বেশি ভূমির উপরে আমরা বল অ্যাপ্লাই করব, ভূমিও তত বেশি আমাদের উপরে বল অ্যাপ্লাই করবে। তো এখানে একটা মিসকনসেপশন আমাদের মধ্যে কাজ করতে পারে, বিশেষ করে যারা একটু বেশি ভাবো তাদের মধ্যে একটু মিসকনসেপশন কাজ করতে পারে। সেটা হলো এই যে, একটা বস্তুকে ধরো, এটা হচ্ছে যে কোনো স্থির একটা বস্তু, সেটাকে আমি এই দিকে টানতেছি 500 নিউটন বলে, ঠিক আছে, ডেফিনেটলি। আর সেও আমার হাতের উপরে কত নিউটন বল অ্যাপ্লাই করবে, অবশ্যই 500 নিউটন বল অ্যাপ্লাই করবে, হ্যাঁ। এবং এইটা যদি পজিটিভ দিক হয়, ডেফিনেটলি এটা নেগেটিভ দিক। তো আমরা নিউটনের ফার্স্ট ল থেকে শিখে আসছি যে, যদি বাহ্যিক বল বা লব্ধি বল 0 হয়, তাহলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, এবং গতিশীল বস্তু ওই বেগে বা সমবেগে চলতে থাকবে। তাহলে এই ক্ষেত্রে দেখো লব্ধি কত, লব্ধি হচ্ছে 500 প্লাস মাইনাস 500,
অ্যাকচুয়ালি লব্ধিটা হচ্ছে 0। তার মানে এটা তো স্থিরই থাকার কথা, এটা কি আমাদের দিকে কখনো আসার কথা? আমরা যদিও টান মারছি, যেহেতু আমি টান মারছি 500 নিউটন, সেও আমার হাতের উপর টান মারছে বিপরীত দিকে 500 নিউটন, অর্থাৎ লব্ধি 0 মানে বাহ্যিক বল 0। তার মানে এটা স্থির থাকার কথা, স্থিরই থাকবে, আমার দিকে আসবে না। আসলে কি বাস্তবে আমরা এটা দেখি, বস্তু কি আমরা টান মারলে আসে না আমাদের দিকে? অবশ্যই চলে আসে। তার কারণ হচ্ছে এখানে আমাদের একটা ভুল কনসেপ্ট কাজ করেছে। সেই ভুল কনসেপ্টটা কি? সেটা হলো অ্যাকচুয়ালি লব্ধি কখন বের করা যায় বা বাহ্যিক বল কখন বের করা যায় সেটা আমাদের জানতে হবে। বাহ্যিক বল তখনই বের করা যায় যখন একটা বস্তুর উপরে এট দ্য সেম টাইম একাধিক বল অ্যাপ্লাই হয়, ঠিক আছে? তখনই বস্তুটার লব্ধি নির্ণয় করা যায়, আদারওয়াইজ নট। ঠিক আছে? তো এখানে তুমি খেয়াল করো, এখানে এই যে দুইটা বল অ্যাপ্লাই হয়েছে, এটা কি একই বস্তুর উপরে হয়েছে নাকি আলাদা আলাদা বস্তুর উপরে হয়েছে? ডেফিনেটলি আলাদা আলাদা বস্তুর উপরে হয়েছে। এই 500 নিউটন হয়েছে এই বস্তুর উপরে, আর এই 500 নিউটন হয়েছে আমার হাতের উপরে। যেহেতু দুইটা আলাদা বস্তুর উপরে বলগুলা অ্যাপ্লাই হয়েছে, দ্যাটস ওয়াই এখানে লব্ধি নির্ণয় করা যাবে না। আর এখানে যেহেতু একই বস্তুর উপরে এট দ্য সেম টাইম একাধিক বল অ্যাপ্লাই হয়েছে, তাই এখানে বস্তুর লব্ধি বা এখানে বলের লব্ধি নির্ণয় করা যাবে। ঠিক আছে? এই জন্যই আমরা যখন অ্যাকচুয়ালি বস্তুকে টান মারি, তখন দেখা যাচ্ছে যে যেই বল দিছি সেটা যদি তার জড়তার চেয়ে বেশি হয়ে যায়, তাহলে অ্যাকচুয়ালি বস্তু আমাদের দিকে চলে আসে। অথবা আমরা অনেক সময় অনেক ভারী জিনিস টান মারি, তখন কিন্তু বস্তু আমাদের দিকে চলে যায় না, আমরা তার দিকে চলে যাই। কজ হচ্ছে যেহেতু বলের পরিমাণটা সেম, ক্রিয়া প্রতিক্রিয়া সেম, এবং আর যেই বলটা অ্যাপ্লাই হয়েছে সেটা যদি আমার জড়তার চেয়ে বেশি হয়, ওই যে বস্তুকে আমি টান মারছি তার চেয়ে কম হয়, তাহলে বস্তু ফিক্স থাকবে, আমি তার দিকে চলে যাব। যেমনটা আমরা পৃথিবীর ক্ষেত্রে আর আমাদের ক্ষেত্রে দেখি, যখন পৃথিবী থেকে আমরা উপরের দিকে লাফ দেই, তখন কিন্তু আমরা পৃথিবীতে চলে আসি। এখন প্রশ্ন হলো কেন? পৃথিবী যদি আমাকে 500 নিউটন বল দেয়, আমিও ডেফিনেটলি পৃথিবীকে অবশ্যই উপরের দিকে 500 নিউটন বল দিব। তার মানে বলের পরিমাণটা অ্যাকচুয়ালি হয়ে যাবে কি সেম, বলের পরিমাণটা হবে সেম, বাট ডিরেকশনটা হবে কি? ডিরেকশনটা হবে নেগেটিভ। তাহলে আমরা কেন ভূপৃষ্ঠে চলে আসি, পৃথিবী কেন আমাদের দিকে চলে আসে না? তার কারণ কিন্তু এইটাই, পৃথিবীর ভর অনেক বেশি, তার মানে তার জড়তা অনেক বেশি। আর পৃথিবীর তুলনায় আমার ভর অনেক কম, তার মানে আমার জড়তা কম। এই জন্য বলের পরিমাণ সেম হওয়া সত্ত্বেও আমার জড়তা কম বিদায় আমি পৃথিবীর দিকে চলে আসি, পৃথিবী আমার দিকে চলে আসে না। তাছাড়াও আমরা দেখতে পারি, যদি একটা বৃষ্টির ফোঁটা হয় এখানে, তাহলে কি বৃষ্টির ফোঁটাকে যদি পৃথিবী 50 নিউটন বল দেয়, তাহলে ডেফিনেটলি বৃষ্টির ফোঁটাও কি দিবে? প্রতিক্রিয়া হিসাবে 50 নিউটন বলই দিবে। তাহলে বৃষ্টির ফোঁটা কেন ভূপৃষ্ঠে চলে আসে? ওই যে জড়তা কম, মানে তার ভর কম, এই জন্য তার জন্য এটা হিউজ পরিমাণ একটা বল হয়ে যায়, এই জন্য সে পৃথিবীতে চলে আসে। ওকে, তো আসো এবার আমরা সূত্রকে প্রতীকী আকারে সাজাই, সেখান থেকে আমরা ভরবেগের সংরক্ষণশীলতার নীতিটাকে প্রুফ করব। তো এই বস্তু যদি এই বস্তুর উপরে F1 বল অ্যাপ্লাই করে এই দিকে, ডেফিনেটলি এই বস্তুর উপরে এট দ্য সেম টাইম F2 বল অ্যাপ্লাই করবে। যেহেতু এটা নেগেটিভ দিক, তাহলে এটা আমরা মাইনাস ধরলাম। তাই যেহেতু আমরা বলছি প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, তার মানে বলের পরিমাণটা হবে সেম, অর্থাৎ F1 ইকুয়াল F2। ঠিক আছে? তবে ডিরেকশন বোঝানোর জন্য যদি এই ডিরেকশনটাকে আমরা পজিটিভ ধরি, ডেফিনেটলি এটা নেগেটিভ, অথবা এইটাকে যদি আমরা নেগেটিভ ধরি, তাহলে এটা ডেফিনেটলি পজিটিভ। অর্থাৎ মাইনাস এবং প্লাস কার সামনে দিব, ইট ডাজন্ট ম্যাটার, যে কোনো একটা সামনে দিলেই হবে। তার কারণ হচ্ছে মাইনাস দ্বারা আমরা মান বুঝাচ্ছি না, মাইনাস দ্বারা আমরা অ্যাকচুয়ালি ডিরেকশন বা দিককে ডিফাইন করতেছি। ঠিক আছে? সো এইটা যেই দিক যদি মাইনাস দেই, তাহলে ডেফিনেটলি এটা তার উল্টো দিক, অর্থাৎ এটা প্লাস দিতে হবে, অথবা এটা যদি প্লাস দিতাম এটা মাইনাস দিতে হইতো। জাস্ট আমরা বিপরীত বোঝানোর জন্য প্লাস মাইনাস ইউজ করি, অর্থাৎ একটার সামনে প্লাস দিলে অপরটার সামনে ডেফিনেটলি মাইনাস দিতে হবে। তার কারণ হচ্ছে এখানে বলগুলা যেহেতু বিপরীত বল একটা আরেকটার। ওকে, তো আসো এখান থেকে আমরা ভরবেগের সংরক্ষণশীলতার নীতিটা প্রুফ করব। তো ভরবেগের সংরক্ষণশীলতার সূত্রটা এরকম যে একাধিক বস্তুর মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া যদি অন্য কোনো বল অ্যাপ্লাই না হয়, তাহলে বস্তুদ্বয়ের আদি ভরবেগের সমষ্টি
বস্তুদ্বয়ের শেষ ভরবেগের সমষ্টির সমান হবে। আমি আবার বলি, একাধিক বস্তুর মধ্যে, একাধিক বস্তু মানে হচ্ছে দুইটা হতে পারে, তিনটা হতে পারে, চারটা হতে পারে, পাঁচটা হতে পারে, বা আরো বেশিও হতে পারে, ঠিক আছে। তো একাধিক বস্তুর মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া যদি অন্য কোনো বল অ্যাপ্লাই না হয়, তাহলে বস্তুদ্বয়ের আদি ভরবেগের সমষ্টি বস্তুদ্বয়ের শেষ ভরবেগের সমষ্টির সমান হবে। অর্থাৎ এরকম, মনে করো একটা বস্তু যার ভর হচ্ছে m1, সে u1 বেগে এই দিকে যাচ্ছে, আর এই দিকটাকে আমরা ধরে নিলাম পজিটিভ, তুমি চাইলে নেগেটিভও ধরতে পারো। আরেকটা বস্তু এখানে আছে, সেটা হচ্ছে m2 ভরের, সেও এই দিকেই যাচ্ছে, হ্যাঁ এদিকেই যাচ্ছে, অর্থাৎ দুইটাকে আমি সেম দিকে ধরলাম, যে u1 বেগে এটা এদিকে যাচ্ছে, এটা u2 বেগে এই দিকে যাচ্ছে। এখন একটা পর্যায়ে যায় তারা কি হবে, সংঘর্ষে লিপ্ত হবে। এখন অনেকের মাথায় এখানে প্রশ্ন জাগবে যে আদৌ কি তারা সংঘর্ষে লিপ্ত হবে বা হতে পারে? অবশ্যই হতে পারে, যদি এর বেগটা, এই বেগটা এটার চেয়ে বেশি হয়। যেমন ধরো এর বেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড আর এর বেগ হচ্ছে 1 মিটার পার সেকেন্ড, তাহলে এ যেহেতু স্লো যাচ্ছে আর এ যেহেতু অনেক স্পিডে যাচ্ছে, তাহলে তো একটা সময় যা অবশ্যই সংঘর্ষে লিপ্ত হবে, ঠিক আছে, এবং হওয়া পসিবল, ঠিক আছে। তখনই পসিবল যখন পিছনে যেটা থাকবে তার বেগ যদি সামনে যেটা থাকবে সেটার চেয়ে বেশি হয়, তাহলে বস্তু দুইটা একদিকে চললেও সংঘর্ষে লিপ্ত হবে, ঠিক আছে। এখন দেখো, সংঘর্ষে লিপ্ত হওয়ার পরে মনে করলাম তারা এই দিকেই চলে গেল, একদিকেই চলে গেল, হ্যাঁ। তো এখন তুমি একটু খেয়াল করো, এই ক্ষেত্রে তাদের ভর তো চেঞ্জ হবে না, হ্যাঁ, যেহেতু এটা কনস্ট্যান্ট, তার মানে m1 আর m2 টা ঠিক থাকবে, বাট চেঞ্জ হয়ে যাবে কি, বেগ। সংঘর্ষের পরে ক্রিয়া প্রতিক্রিয়ার কারণে তাদের বেগ চেঞ্জ হয়ে যাবে। ধরো এইটা চেঞ্জ হয়ে গেল v1 আর এইটা চেঞ্জ হয়ে গেল v2, আর যেহেতু তারা একই দিকে যাচ্ছে, তাহলে এটাও পজিটিভ হবে, এটাও পজিটিভ হবে, নেগেটিভ হওয়ার চান্স নাই। এখন দেখো, বস্তুদ্বয়ের আদি ভরবেগের সমষ্টি কত, m1 u1, এটার আদি ভরবেগ প্লাস এইটার আদি ভরবেগ কত, m2 u2, ঠিক আছে। এটা সমান হবে বস্তুদের শেষ ভরবেগের সমষ্টি সমান। তাহলে দেখো, প্রথম বস্তুর শেষ ভরবেগ কত, m1 v1 প্লাস দ্বিতীয় বস্তুর শেষ ভরবেগ কত, m2 v2। তাহলে এইটাই আমরা মূলত নিউটনের থার্ড ল থেকে প্রুফ করব, ঠিক আছে। m1 u1 প্লাস m2 u2 ইকুয়ালস টু m1 v1 প্লাস m2 v2, ঠিক আছে। ওকে, তবে এরকম যে বস্তু সবসময় যে একই দিকে চলবে বিষয়টা এরকম না, বস্তু দুই দিকেও চলতে পারে। তো আসো আমরা এটা এখান থেকে প্রুফ করি। তো খেয়াল করো, এখান থেকে আমরা লিখতে পারি এটাকে m1a1, ঠিক আছে, ইকুয়ালস টু মাইনাস এটাকে লিখতে পারি m2a2, ঠিক আছে। এখানে কিন্তু মাইনাস থাকবে, তার কারণ হচ্ছে এই যে ত্বরণ আছে, ত্বরণ কি রাশি, ভেক্টর রাশি, এবং ভর কিন্তু একটা স্কেলার রাশি, আর স্কেলার রাশি দ্বারা যদি একটা ভেক্টর রাশিকে গুণ করা হয়, টোটালি সেটা একটা ভেক্টর রাশি হয়ে যায়। দেখছো এখানে মাইনাস থাকবে। ওকে, তো এখান থেকে দেখো আমরা এটাকে আরো ভেঙে লিখতে পারি m1, আর a1 এর পরিবর্তে আমরা লিখতে পারি b1 মাইনাস u1 ডিভাইডেড বাই d, ঠিক আছে, ইকুয়ালস টু এখানে আমরা যেটা লিখতে পারি মাইনাস m2, আর a2 এর পরিবর্তে লিখতে পারি b2 মাইনাস u2 বাই d। তবে এখানে একটা প্রশ্ন আসতে পারে যে t1 t2 হয়নি কেন? তার কারণ হচ্ছে ক্রিয়া যখন ঘটেছে প্রতিক্রিয়া সেই সময়েই ঘটেছে, ঠিক আছে। তবে একটা কথা এখানে ক্লিয়ারলি মাথায় রাখতে হবে, আদিবেগ বলতে এই ক্ষেত্রে আমরা বুঝবো ক্রিয়া প্রতিক্রিয়ার আগের যে বেগ সেটা হলো বস্তুদ্বয়ের আদিবেগ, এবং ক্রিয়া প্রতিক্রিয়ার পরের যে বেগ সেটা হবে বস্তুদ্বয়ের শেষ বেগ, ঠিক আছে। তো এখানে দেখো, যেহেতু ক্রিয়া প্রতিক্রিয়া এট দ্য সেম টাইমে ঘটে, দ্যাটস ওয়াই t1 t2 হবে না, টিটা হবে ফিক্স, আর এই দুই পক্ষ থেকে আমরা টি কি দিতে পারি, ক্যান্সেল আউট করে দিতে পারি। তো এখানে আমাদের থাকে কি, দেখো m1 দ্বারা v1 কে গুণ করলে আমরা পাচ্ছি m1 v1, আর m1 দ্বারা মাইনাস u1 কে গুণ করলে পাবো m1 u1, ঠিক আছে। ওকে, দেন এখান থেকে আমরা লিখতে পারি মাইনাস m2 দ্বারা v2 কে গুণ করলে মাইনাস m2 v2, আর মাইনাস m2 দ্বারা মাইনাস u2 কে গুণ করলে পাবো প্লাস m2 u2। ফাইন, এখন
আমরা একটু খেয়াল করি, সেটা হলো কি, আমরা আদি ভরবেগগুলোকে এক পাশে নিয়ে আসি, শেষ ভরবেগগুলোকে আরেক পাশে নিয়ে যাই। তাহলে আমরা এই শেষ ভরবেগটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে এই পাশে আগের আছে m1 v1, আর এটাকে এই পাশে নিয়ে আসলে অবশ্যই প্লাস হয়ে যাবে, তাহলে পাবো m2 v2। ওকে, দেন এখানে একটু খেয়াল করো, এইটাকে যদি আমরা ওই পাশে নিয়ে নিই তাহলে এটা আছে মাইনাসে, তাহলে এখানে লিখবো m1 u1 প্লাস, আর এই পাশে আগের থেকে আছে m2 u2। ঠিক আছে, দেখো আমাদের এই সূত্র প্রুফ হয়েছে কিনা, অবশ্যই এটা প্রুফ হয়ে গেছে। ঠিক আছে, অর্থাৎ বস্তুদ্বয়ের আদি ভরবেগের সমষ্টি বস্তুদ্বয়ের শেষ ভরবেগের সমষ্টির সমান। এখন এখান থেকে আমরা আরেকটা ফর্মুলা দাঁড় করাতে পারি, কেমন একটু খেয়াল করো। মনে করো বস্তু দুইটা সংঘর্ষের পরে মিলে যে কোনো একদিকে চলে গেল, ধরো এই দিকে গেল, এইটাই আমাদের পজিটিভ দিক, তখন কিন্তু দুইটার বেগ আলাদা আলাদা হবে না, দুইটার বেগই হয়ে যাবে সেম। তুমি চাইলে এটাকে v1 আর এটাকে v2 দিতে পারো, বাট v1 আর v2 সেম হবে যখন দুইটা বস্তু মিলে যে কোনো একদিকে চলে যাচ্ছে, তখন কিন্তু তাদের বেগটা সেম, আর সেটাই আমরা ধরে নিলাম v। ঠিক আছে, সেই ক্ষেত্রে এই ফর্মুলাটা কেমন হয়ে যাবে, সেই ক্ষেত্রে ফর্মুলাটা হবে এরকম যে m1v প্লাস m2v ইকুয়ালস m1 u1 প্লাস m2 u2। তার কারণ হচ্ছে আদি বেগগুলো চেঞ্জ হবে না, সেটা তো সংঘর্ষের আগের বেগ, আর এটা তো হচ্ছে সংঘর্ষের পরের বেগ, দুইটা সংঘর্ষের পরে দুইটা মিলে একদিকে চলে যাচ্ছে, অর্থাৎ এই জন্য তাদের বেগটা হচ্ছে v। সো এখান থেকে আমরা যদি vটা কমন নিয়ে নেই তাহলে আমরা ফর্মুলাটা পাচ্ছি কি, m1 প্লাস m2 ইকুয়ালস m1 u1 প্লাস m2 u2। হ্যাঁ, সুতরাং এখান থেকে আমরা লিখতে পারি মিলিত বেগ, যেহেতু দুইটা মিলে একটাই বেগ হয়ে যায়, তাহলে মিলিত বেগ v ইজ ইকুয়ালস টু আমরা লিখতে পারি m1 u1 প্লাস m2 u2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। হ্যাঁ, তো মিলিত বেগের ক্ষেত্রে আমরা এই ফর্মুলা দিয়া মিলিত বেগটাই বের করে নিতে পারি। এখন তোমাদের মাঝখানে একটা কোশ্চেন থেকেই যায়, সেটা হলো এই, আমি যখন তোমাদেরকে এই সূত্র দেখিয়েছি তখন আমি দুইটা বস্তুকেই সেম দিকে নিয়েছি, হ্যাঁ, এবং একটা বেগ ধরছি v1 আর একটার বেগ ধরছি v2, বাট এখানে আমি কেন v ধরলাম না? এখানে চাইলে আমি v ধরতে পারতাম যদি দুইটা মিলে একদিকে চলে যেত, বাট এমনও তো হতে পারে যে এইটা কিছু বেগে, এটা ধরো 5 মিটার পার সেকেন্ডে যাচ্ছে আর এইটা এই দিকেই যাচ্ছে, তবে এটা যাচ্ছে 1 মিটার পার সেকেন্ড বেগে। ঠিক আছে, অথবা এইটা 1 মিটার না, এইটা 10 মিটার পার সেকেন্ড বেগে, আর এটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড বেগে, বাট বস্তু দুইটা সেম দিকেই যাচ্ছে। দেখো যখন একটা বস্তু এইদিকে যাচ্ছে আর একটা বস্তু এই দিক থেকে আইসা, এটা যাচ্ছে হালকা হালকা, এটা অনেক জোরে আইসা এটাকে জোরে ধাক্কা দিবে, তখন তো এটার স্পিড আরো বেড়ে যাবে, ফলে এটা অনেক স্পিডে এইদিকে যাবে আর এটা আস্তে 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 আইতে থাকবে। ঠিক আছে, বিষয়টা এরকমও হতে পারে। তো মাথায় রাখবা, যখন মিলিত বেগ বলে বা দুইটা বস্তু মিলে একদিকে চলে যায়, তখন আমরা এই মিলিত বেগের এই ফর্মুলা ইউজ করে আমরা বেগ বের করব, শেষ বেগ। আর যখন বস্তুর এরকম ধরনের ডিফারেন্স ধরনের বেগ আসবে, তখন আমরা এই ফর্মুলা ইউজ করে যেই বস্তুর শেষ বেগ জানতে চাই সেটা বের করে নিব। তো আসলে এই রিলেটেড আমরা কিছু ম্যাথ প্রবলেম এখন সলভ করব। তো বন্ধুরা, আমাদের ভরবেগ থেকে ফার্স্ট প্রবলেম দেখো, 5 কেজি ভরের একটি বন্দুক হতে 10 গ্রাম ভরের একটি গুলিকে 300 মিটার পার সেকেন্ড বেগে ছোড়া হলো, বন্দুকের পশ্চাৎ বেগ নির্ণয় করতে বলছে। তো একটু খেয়াল করো, এখানে আমরা ফার্স্টে দেখি যে বন্দুকের যেটা ভর দেওয়া আছে কত কেজি, 5 কেজি, আর গুলির ভর দেওয়া আছে কত, 10 গ্রাম। তাহলে গুলির ভরকে আমরা ধরলাম m1 ইকুয়ালস টু 10 গ্রাম। এই 10 গ্রামকে আমরা কেজিতে কনভার্ট করলে পাবো 0.01 কেজি। ঠিক আছে, তো আসো আমরা তারপরে হচ্ছে যা বন্দুকের ভর নেই, সেটা হচ্ছে m2 ইকুয়ালস টু কত, 5 কেজি। এখন এখানে একটা প্রশ্ন হতে পারে, সেটা হলো এই, আমি 10 গ্রামকে কি m2 ধরতে পারতাম না, আর এটাকে কি m1 ধরতে পারতাম না? অবভিয়াসলি ধরতে পারতাম, বাট ধরলে না ধরলে কোনো প্রবলেম নাই, যেটাকে যেভাবে ইচ্ছা হয় সেভাবেই ধরো। ঠিক আছে, দেন এখানে দেখো, তারপরে এবার হচ্ছে যা
যেহেতু m1 ধরছো কাকে, অবশ্যই এটা খেয়াল করতে হবে, যেটা m1 ধরছো তার সবগুলা কি 1 1 দিতে হবে, দেন যেটা 2 ধরছো তার সবগুলা কি 2 2 দিতে হবে। ওকে, একটু খেয়াল করো, এই m1 ধরছো তুমি গুলির ভর, তাহলে গুলির আদিবেগ তুমি দেখো, এই u1 মানে কি গুলির আদিবেগ বুঝাবে। তো গুলির আদিবেগ কত, দেখো গুলি করার আগে অর্থাৎ ক্রিয়া প্রতিক্রিয়ার আগে তার বেগ কেমন ছিল, ডেফিনেটলি সে স্থির ছিল বন্দুকের ভিতরে, তাহলে তার বেগ হবে 0 মিটার পার সেকেন্ড। তাহলে u2 তখন বন্দুকের ক্রিয়া প্রতিক্রিয়ার আগে বন্দুকের অবস্থান কি ছিল, তাও তো সে স্থির ছিল, ঠিক আছে, তাহলে তার বেগটাও 0 মিটার পার সেকেন্ড। দেন ক্রিয়া প্রতিক্রিয়ার পরে গুলির বেগ কেমন হয়ে গেছে, এই যে 300 মিটার পার সেকেন্ড হয়ে গেছে, তার মানে v1 হচ্ছে তোমার কত 300 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, দেন হচ্ছে আমাদের বের করতে হবে v2, এই যে বলছে বন্দুকের পশ্চাৎ বেগ নির্ণয় করো, অর্থাৎ বন্দুকের আমরা শেষ বেগ হিসেব করব, সেখান থেকে পশ্চাৎ বেগ নির্ণয় করব। তো আমরা এখানে বের করব v2 ইকুয়ালস টু হোয়াট, v2 মানে কি অ্যাকচুয়ালি বন্দুকের শেষ বেগ। তো আমরা জানি ভরবেগের সংরক্ষণশীলতার নীতি হতে m1 v1 প্লাস m2 v2 ইকুয়ালস টু m1 u1 প্লাস m2 u2, ঠিক আছে। এখন একটু খেয়াল করলে দেখবা এখানে m1 u1 যেটা আছে, দেখো এখানে u এর ভ্যালুটা 0, দ্যাটস ওয়াই এই টোটালি ভরবেগটা হয়ে যাবে 0। দেন m2 u2 এর ক্ষেত্রে যেহেতু u2 0, দ্যাটস ওয়াই m2 u2 টোটালি 0। ওকে, দেন আমরা এখানে যদি ভ্যালুগুলো ইনপুট দেই, সেটা হলো কত, m1 হচ্ছে 10, v1 হচ্ছে কত, সরি 10 না তো, m1 হচ্ছে 0.01 ইনটু v1 হচ্ছে 300 প্লাস m2 হচ্ছে 5 ইনটু v2 ইকুয়ালস টু এই পাশে 0 এর সাথে 0 যোগ করলে অ্যাকচুয়ালি 0। ওকে, দেন আমরা যদি এটাকে গুণ করি তাহলে এখানে পাবো 3 প্লাস 5 v2 ইকুয়ালস টু 0। দেন এখান থেকে আমরা যেটা করতে পারি, এই 3 কে ওই পাশে পাঠাইলে আমরা পাবো 5v2 ইকুয়ালস টু -3। দেন এখান থেকে আমরা লিখতে পারি v2 ইকুয়ালস টু -3/5, অর্থাৎ এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে পাবো -0.6 মিটার পার সেকেন্ড স্কয়ার, সরি সেকেন্ড। তো এখন একটু খেয়াল করো, এই যে বেগটা মাইনাস আসছে, এটা দ্বারা কি বোঝাচ্ছে, এটা দ্বারা বোঝাচ্ছে গুলি যেই দিকে গেছে, যেহেতু গুলির বেগটাকে আমরা অবশ্যই পজিটিভ ধরছি, এখানে দেখো গুলির বেগটাকে যেহেতু আমরা পজিটিভ ধরছি, তার মানে বন্দুকের বেগটা যেহেতু মাইনাস আসছে, তার মানে অবশ্যই কি হলো, গুলি যেদিকে গেছে বন্দুক অ্যাকচুয়ালি সেই দিকে যায়নি। তো তুমি চাইলে এখান দিয়ে আগে সেটা ডিফাইনও করতে পারো, অথবা বেলুন নিলেই বোঝা যায় যে গুলির ধরি, গুলির দিক ধনাত্মক, ঠিক আছে। তো গুলির দিক যদি ধনাত্মক দেখাও এবং যদি এই বেগটা শেষ বেগটা বন্দুকের ধনাত্মক আসতো, তার মানে গুলি যেদিকে যাচ্ছে বন্দুকও সেই দিকেই যাচ্ছে, ঠিক আছে। আর যেহেতু এটা মাইনাস আসছে, তার মানে গুলি যেদিকে যাচ্ছে বন্দুক তার উল্টো দিকে যাচ্ছে, তাহলে সুতরাং পশ্চাৎ বেগ কত হবে, -0.6 মিটার পার সেকেন্ড নাকি শুধু 0.6 মিটার পার সেকেন্ড হবে। এটা কেন হবে, পশ্চাৎ মানে কি পিছনের দিকে, তার মানে এখানে পশ্চাৎ বোঝানোর সাথে সাথেই বোঝা যাচ্ছে নেগেটিভ বা বিপরীত বোঝাচ্ছে, অর্থাৎ এখানে একটা মাইনাস আছে, এই পশ্চাৎ লেখার ক্ষেত্রে এই মাইনাসের আর প্রয়োজন নেই। এই জন্যই আমরা এখানে শেষ বেগ নির্ণয় করছি, পশ্চাৎ বেগ নির্ণয় করি নেই, ঠিক আছে। তো পশ্চাৎ বেগের ক্ষেত্রে অবশ্যই আমরা শেষ বেগটা নির্ণয় করব, দেন এখানে মাইনাস আসলে এখানে আর মাইনাস দিব না পশ্চাৎ বেগ লিখে। তো বন্ধুরা ভরবেগ থেকে সেকেন্ড প্রবলেম কি বলছে দেখো, 700 কেজি ভরের একটি ট্রাক 20 মিটার পার সেকেন্ড বেগে একটি 500 কেজি ভরের স্থির ট্রাককে ধাক্কা দেওয়ার পর দুটা মিলে একদিকে চলে যায়, বস্তুদ্বয়ের মিলিত বেগ নির্ণয় করো। তো মিলিত বেগের ফর্মুলা তো আমরা ডিরেক্টলি জানি, ঠিক আছে, সেটা কি, v is equals to m1 u1 plus m2 u2 divided by m1 plus m2, ঠিক আছে। দেন এখানে আমাদের এই ভ্যালুগুলা
কালেক্ট করতে হবে কি কি আদিবেগ, প্রথম বস্তুর আদিবেগ, দ্বিতীয় বস্তুর আদিবেগ আর বস্তু দুইটার ভর হলেই হবে। তো দেখো আমরা যদি প্রথম ট্রাকের ভর ধরি m1 কত 700 কেজি, তারপরে দ্বিতীয় বস্তুর ভর কত m2 500 কেজি, ঠিক আছে। দেন প্রথম বস্তুর আদিবেগ হচ্ছে u1 20 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। দেন দেখো দ্বিতীয় যে ট্রাকটা ছিল তার অবস্থান কি ছিল স্থির, তার মানে সেটার বেগ কত হবে ডেফিনেটলি 0 মিটার পার সেকেন্ড। এন্ড দেন যেহেতু দুইটা মিলে একদিকে চলে গেছে, তার মানে আর কোনো তথ্য আমাদের দরকার আছে নাই, যেহেতু দুইটা মিলিত বেগ হবে শেষ বেগটা। সো যা যা তথ্য লাগে আমরা অলরেডি পেয়ে গেছি। দেন এখানে আমরা জাস্ট ইনপুট দিয়ে দিই, তাহলে কত হবে এখানে তুমি নরমালি দেখো এই যে u2টা যেহেতু 0, তার মানে এই টার্মটা হয়ে যাবে 0, আর এখানে m1 এর ভ্যালু আছে 700 ইনটু u1 এর ভ্যালু আছে তোমার 20, আর ডিভাইডেড বাই দুইটা ভর যোগ করলে কত হয় 700 আর 500 অ্যাকচুয়ালি 1200। দেন এখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি এই 2 শূন্য কাটা দিয়ে দিলাম, তারপরে এখানে কাটা দিলে 3 × 12 4 × 5 = 20, দেন 5 × 7 = 35, 5 এর সাথে গুণ করলে 35/3 অ্যাকচুয়ালি 11.66 মিটার পার সেকেন্ড। অর্থাৎ এখানে বস্তুর মিলিত বেগটা হবে 11.66, ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য আরেকটি ভিডিও।